আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই কেউ একজন রেসপন্স করলে ভালো হইতো। জি মামা। ওকে, ঠিক আছে। সো আজকে আমরা হচ্ছে বেসিক্যালি যেই পর্বটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। সো আমার স্ক্রিনে কি তুমি পর্যায়ে সামনে দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কি? জি মামা, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এই ডি ব্লক যে মৌল আছে সেই ডি ব্লক নিয়ে আমরা ডিটেলস কথাবার্তা বলবো। তার আগে একটু এই ম্যাপটার মধ্যে বা এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রের মধ্যে কয়েকটা এলিমেন্টের কথা বলে দিব, যে এলিমেন্ট গুলো আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমার আসলে মানে সবগুলা 40টায় মুখস্থ করার দরকার আমার কাছে মনে হয় নাই। কিছু জিনিস বলি, তোমরা অন্য কিছু মনে রাখতে পারবে, ঠিক আছে? একটু দাগাই দিচ্ছি। স্ক্যান্ডিনিয়াম, ইয়েট্রিয়াম, দেন হচ্ছে প্রথম যেটা আছে স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই প্রথম মানে পর্যায়ে যে চার আছে, পর্যায় চারের যে ডি ব্লক মৌলগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে মানে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? যেন ভুল না হয়, ঠিক আছে? স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। দেন কি বললাম, স্ক্যান্ডিনিয়ামের ঠিক নিচে যেটা আছে ইয়েট্রিয়াম, সেটাও মুখস্থ করে ফেলা। 39 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটা আছে। দেন কি করবা একটু বলি, এই যে দেখো 47 আছে সিলভার, 47 আছে সিলভার, 79 আছে হচ্ছে গোল্ড, দেন আছে 48 হচ্ছে ক্যাডমিয়াম, 80 হচ্ছে মার্কারি, 78 প্লাটিনাম, দেন হচ্ছে 74 টাংস্টেন। কেন অনেকে ভাবে টাংস্টেন মনে টি দিয়ে হবে, টাংস্টেনের সংখ্যাটা কিন্তু ডাব্লিউ দিয়ে শুরু হয়, ঠিক আছে? দেন হচ্ছে মোলিবডেনাম, মোলিবডেনাম, ঠিক আছে? সো আর হচ্ছে জিরকোনিয়াম। সো এই যে কয়েকটা নাম বলছি, এই কয়েকটা নাম একটু মনে রাখার চেষ্টা করবা। পাশাপাশি যদি সবগুলো মনে রাখতে পারো খুবই ভালো, বাট আমি তো প্রেশার নিতে বলবো না। জাস্ট এই কয়টা নাম যেন অ্যাটলিস্ট তোমার মনে থাকে। এগুলোর হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস সেটাও একটু খাতায় নোট করে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? সো আমরা এখন ডি ব্লকের বিস্তারিত যে আলোচনা আছে সে আলোচনায় চলে যাব। ইনিশিয়ালি কি বললাম যে কোন মৌলগুলো একটু মনে রাখা ভালো, মনে রাখার চেষ্টা করা উচিত, সেগুলো নিয়ে কথাবার্তা বললাম। এখন হচ্ছে আমরা ডি ব্লক নিয়ে পড়াশোনা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত হচ্ছে যে প্রশ্নটা তোমাদের কাছে এখন করবো সেটা হচ্ছে ডি ব্লক মৌল কি? আমাকে হচ্ছে যে কেউ একজন মানে ভলেন্টিয়ারিংলি বলো তো ডি ব্লক মৌল কাকে বলে? এনিওয়ান? আমরা কিন্তু সংজ্ঞাগুলো শিখছি, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, সবগুলো সংজ্ঞা শিখছি। যে কেউ একজন আমাকে বলো ডি ব্লক মৌল কাকে বলে? মামা, যে পরমাণুর শেষ কক্ষপথে যে ডি 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 অরবিটালে শেষ হয় ওটাকে ডি ব্লক মৌল বলে। ভেরি গুড অস্মিতা, এক্সেলেন্ট। ঠিক এটাই, যেসব মৌলের শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে সেগুলোকে ডি ব্লক মৌল বলে। অর্থাৎ এদের পারমাণবিক গঠনে ডি সাবশেলটা আংশিক বা পূর্ণভাবে পূর্ণ থাকে। তো সংজ্ঞাটা একটু খাতায় লিখে ফেলি, যেহেতু ডি ব্লক মৌল পড়তেছি একটু লিখে ফেলো। যেসব মৌলের ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে সেগুলোকে ডি ব্লক মৌল বলে। বা আমরা অন্যভাবে বলতে পারি হচ্ছে কি, যাদের পারমাণবিক গঠনে ডি সাবশেলটা আংশিক বা পূর্ণভাবে পূর্ণ থাকে তারা হচ্ছে কি ডি ব্লক মৌল। লেখা হয়েছে এটা? অনেক সময় মানে আমি শুনছি অনেকে কমপ্লেন হয় যে লিখতে পারো না, একটু স্লো লেখা হয়। রেকর্ড ক্লাসটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রথমত। 2 নাম্বার হচ্ছে তোমার যদি লিখতে অসুবিধা হয় আমাকে তুমি বলবা যে আমার লেখা শেষ হয় নাই, আমার একটু বাকি আছে। হ্যাঁ, এটা আমাকে ফ্রিলি বলতে হবে। শেষ লেখা একজন? ওকে, এবার আমরা দেখবো হচ্ছে এই যে ডি ব্লক মৌল আছে সেই ডি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কোনটা, অর্থাৎ সাধারণ যে সংকেতটা আছে সেই সাধারণ সংকেত কোনটা। সো একটু লিখে ফেলো, এটা আমি জাস্ট গুছায় লিখছি যে n-1 T10 NS 0 থেকে 2। বাট অ্যাকচুয়ালি যেটা হয় আগে থাকবে হচ্ছে NS, আগে থাকবে NS 0 থেকে 2 বা 1 থেকে 2 হয়। আর হচ্ছে পরে আসবে হচ্ছে n-1, n-1। এটা 0 থেকে 2 না লিখে 1 থেকে 2 লেখো, 1 থেকে 2। হ্যাঁ, 0 থেকে 2 না লিখে 1 থেকে 2 লেখো। আর লেখো n-1 ডি, ডি 1 থেকে 10, ঠিক আছে? ডি 1 থেকে 10। সো আগে হচ্ছে এনএস এর মানটা লেখো, এনএস হচ্ছে 1 থেকে 2 থাকে, আর n-1
দেন ডি 1 থেকে 10 থাকে, ঠিক আছে? NS 1 থেকে 2 গেল, আর হচ্ছে N minus 1, N minus 1 গেল ডি থেকে, ডি হচ্ছে 1 থেকে 10। সো আমরা লিখে ফেলছি, সংজ্ঞা দেখলাম, আমরা দেখলাম সাধারণ সংকেতটা কি। এবার আমরা একটু আসবো হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু ডি ব্লক মৌলের নাম একটু জাস্ট খাতায় লিখে ভালো এক সিরিয়ালে। স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। বেসিক্যালি 4 নাম্বার যে পর্যায়টা আছে সেই 4 নাম্বার পর্যায় থেকে তোমাদের লেভেলে কোশ্চেনটা করে, তাই আমি এটাকে সিকোয়েন্স করে লিখে দিলাম যে স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। সো এইটুক শেষ হলে আমাকে একটু বলবা। যদি এইটুক কমপ্লিট হয় আমাকে একটু বলবা। আমরা ডি ব্লক মৌলের সংজ্ঞা দেখলাম, আমরা সাধারণ সংকেত দেখলাম, আমরা ডি ব্লক মৌলের কিছু গুরুত্বপূর্ণ যে মৌলগুলো আছে সেগুলো নিয়েও মানে জাস্ট দেখলাম যে কোন কোন মৌলগুলো বেশ গুরুত্বপূর্ণ তোমাদের লেভেলে। ওকে, আই হোপ লিখে ফেলছো। আমরা এখন হচ্ছে ডি ব্লক মৌল সমূহের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। খাতায় ক্যাপশন লেখো ডি ব্লক মৌল সমূহের বৈশিষ্ট্য। ডি ব্লক মৌল সমূহের বৈশিষ্ট্য। সবাই লিখছো এই পর্যন্ত? সবার শেষ? একজন রেসপন্স করে প্লিজ। আচ্ছা, প্রথম যে বৈশিষ্ট্য লেখো সবগুলো ধাতু, ঠিক আছে, বা ধাতু, প্রথমে ধাতব প্রকৃতি। এক নম্বর পয়েন্টটা লেখো হচ্ছে ধাতব প্রকৃতি, সাথে হচ্ছে একটা জাস্ট মানে ডট বা পয়েন্টে লেখো সবগুলো ধাতু যারা কি চকচকে ও শক্তিশালী হয়, ঠিক আছে? লেখো সবগুলো ধাতু যারা চকচকে ও শক্তিশালী। সো প্রথম পয়েন্টটা হচ্ছে ডি ব্লকের যে মৌলসমূহ থাকবে তারা হচ্ছে কি ধাতব প্রকৃতির হবে, যেটা বেসিক্যালি চকচকে চকচকে হবে আর হচ্ছে শক্তিশালী হবে। একটু লেখো, পরে আবার এক্সপ্লেইন করবো ইনশাআল্লাহ। সো লিখছো এটা? জি মামা। এবার 2 নম্বর পয়েন্টে চলে আসে আমরা। লেখো পরিবর্তনশীল জারণ অবস্থা। লেখো পরিবর্তনশীল জারণ অবস্থা। একটু বুঝাবো ছোট করে। ধরো আয়রন যে মৌলটা আছে, আয়রন, তোমরা একটু খাতার মধ্যে সবাই আয়রনের ইলেকট্রন বিন্যাসটা একটু করো তো আমাকে, মানে করে আমাকে একটু বলো যে কি হবে। সবাই একটু আয়রনের ইলেকট্রন বিন্যাসটা খাতায় করো, করে আমাকে বলো যে কি হবে, দেন আমি তোমাদের মতো করে লিখবো। সো 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কি হবে কি একজন আমাকে বলো। আয়রনের ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরেরটা কি হবে কি একজন আমায় বলো। 4s2, ভেরি গুড। তারপর 3d6। আচ্ছা, ভেরি গুড। তার মানে আমরা সবাই পারি যে আসলে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা কি, যেহেতু 4s এর শক্তি কম, আহ্বায়ক নীতি অনুসারে আগে 4s ইলেকট্রন যায় তারপরে 3d তে যায়, 4s2 3d6। এখন আয়রন হচ্ছে একটা ডি ব্লক মৌল। কেন ডি ব্লক মৌল? কারণ আয়রনের সর্বশেষ যে ইলেকট্রনটা আছে সেটা ডি কক্ষপথে আছে। এখন এই যে আয়রন, সে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। এখন আমরা কিন্তু জারণের সংজ্ঞা শিখছিলাম, অর্থাৎ এই যে ইলেকট্রন ত্যাগ করা, আমরা বলছিলাম যে ইলেকট্রন যে ত্যাগ করা সেটাকে আমরা বলছিলাম জারণ প্রক্রিয়া। সেটাকে কি বলছিলাম তোমরা? জারণ প্রক্রিয়া। ইলেকট্রন ত্যাগ করা কি বলছিলাম? জারণ প্রক্রিয়া। এখন এই যে আয়রন, আয়রন পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। কেন পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় সেটা বলতেছি। বেসিক্যালি আয়রন, আগে বলি, আয়রন হচ্ছে 2+ হয়। একটু লিখো খাতার মধ্যে, আয়রন হচ্ছে 2+ হয়, আবার আয়রন 3+ও হয়। দেখো হচ্ছে আয়রন 2+ হয়, আয়রন হচ্ছে 3+ও হয়।
অর্থাৎ সে 2টা ইলেকট্রন ত্যাগ করে, আবার কি সে 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। আমরা যেটাকে 2টা বলি সেটাকে বলা হচ্ছে দেখো ফেরাস অক্সাইড, দেখো ফেরাস অক্সাইড। আর যেটা 3টা ইলেকট্রন ত্যাগ করে সেটাকে বলে ফেরিক অক্সাইড বা ফেরিক। 2টা ত্যাগ করলে সেটা ফেরাস, 3টা করলে সেটা ফেরিক। অর্থাৎ ছোটটা হচ্ছে আস, বড়টা হচ্ছে ইক। ছোটটা হচ্ছে আস, বড়টা হচ্ছে ইক। ছোটটা হচ্ছে আস আর বড়টা হচ্ছে ইক। ওকে, আমি আবার বলতেছি যে ডি ব্লকের মৌলগুলো পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। সবগুলো খুব বেশি ব্যাখ্যা করার দরকার নেই, বাট এই পয়েন্টটা ব্যাখ্যা করার দরকার আছে তাই ব্যাখ্যা করতেছি। আয়রন 2টা হচ্ছে জারণ মান দেখায়, 2+ দেখায়, 3+ দেখায়। 2+ মানে কি সে 2টা ইলেকট্রন ত্যাগ করে, আর 3+ মানে সে 3টা ইলেকট্রন ত্যাগ করে। দুইটা কেসে হচ্ছে কি নেচারে সম্ভব, নেচারে সম্ভব। যেটা 2টা ইলেকট্রন ত্যাগ করে বা কম যেটা আছে সেটা হচ্ছে কি আস, যেটাকে বলি ফেরাস। আর যেটা বেশি ইলেকট্রন ত্যাগ করছে সেটাকে বলি যে ফেরিক। ঠিক আছে, বুঝছো? এবং সবাই ক্লিয়ার, দেখো তো বুঝছো কিনা। জি মামা। ওকে, এখন শুধুমাত্র আয়রন না, এক্ষেত্রে ম্যাঙ্গানিজও 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে। ঠিক আছে, সো প্রত্যেকটাই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কি আমার জারণ সংখ্যা দেখায় হচ্ছে ডিপ্লক মৌলগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, বাট তাদের মধ্যে কিছু আছে স্টেবল আর কিছু আছে আনস্টেবল। ঠিক আছে, যেমন স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে একটু বলি, একটু লিখে রাখো। স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 3+, এটাই হচ্ছে কি 3+ যে আয়নটা আছে সেটাই হচ্ছে স্টেবল। কারণ স্ক্যান্ডিনিয়ামের একটা প্রশ্ন আসে, তো তাই একটু দেখাই দিলাম যে স্ক্যান্ডিনিয়ামের 3+ যে আয়নটা আছে সেটাই হচ্ছে স্টেবল একটা আয়ন। কপারের 2টা হইতে পারে, কপার প্লাস, একটু লিখো খাতার মধ্যে কপার প্লাস বা কপার 2+। খাতা একটু লেখো কপার প্লাস হইতে পারে, আবার কপার 2+ হইতে পারে। যেটা কপার প্লাস সেটা হচ্ছে কিউ প্লাস, আর যেটা কপার 2+ সেটা হচ্ছে কিউ প্রিক। লিখে রাখো, যেটা কপার প্লাস সেটা হচ্ছে কিউ প্লাস, যেটা কপার 2+ সেটা হচ্ছে কিউ প্রিক। লেখো, বুঝাবো, সবকিছুই বলবো ইনশাল্লাহ। ওকে, সো স্ক্যান্ডিনেভিয়ামের 3+টা হচ্ছে কি স্টেবল আয়ন। কপারের প্লাস হইতে পারে, 2+ হইতে পারে। প্লাস মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করবে, 2+ মানে কি 2টা ইলেকট্রন ত্যাগ করবে। একটা ইলেকট্রন ত্যাগ করা মানে কি কিউ প্লাস, 2টা ইলেকট্রন ত্যাগ করা মানে কিউ প্রিক। ওকে, আচ্ছা, জিঙ্ক এটা লিখে রাখো, জিঙ্ক এটা গুরুত্বপূর্ণ। দেখো জিঙ্ক হচ্ছে 2+, স্টেবল আয়নটা হচ্ছে জিঙ্ক 2+। ওকে, ম্যাঙ্গানিজ অনেকগুলো দেখায়, 2, 4, 6। হ্যাঁ, মানে ম্যাঙ্গানিজ প্রকৃতিতে হচ্ছে কি বিভিন্ন ভাবে থাকতে পারে, 2+ ভাবে, 3, 4+, 5+, 6+, এরকম থাকতে পারে। ভ্যানাডিয়ামও থাকতে পারে 4+, 5+, এরকম ভাবে। ওকে, আচ্ছা, তার মানে প্রথম বস্তু দেখলাম হচ্ছে কি যে এরা ধাতব প্রকৃতি। 2 নম্বর বৈশিষ্ট্য কি, এরা হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। 3 নম্বর বৈশিষ্ট্য একটু লিখবো, দেখো হচ্ছে যে এরা রঙিন যৌগ তৈরি করে। দেখো হচ্ছে এরা রঙিন যৌগ তৈরি করে, 3 নম্বর পয়েন্ট। এখানে 2টা উদাহরণ লিখে রাখছি, একটু লিখে রাখো। কিউ, যেটা কিউ প্রিক সেটা হচ্ছে নীল বর্ণ ধারণ করে, যেটা হচ্ছে ফেরিক সেটা হলুদ বা বাদামি বর্ণ ধারণ করে। যেটা কিউ প্রিক সেটা হচ্ছে নীল বর্ণ ধারণ করে, যেটা হচ্ছে ফেরিক সেটা হচ্ছে হলুদ বা বাদামি বর্ণ ধারণ করে বা যৌগ গঠন করে, বাদামি বর্ণের যৌগ গঠন করে। লিখছো সবাই? 3 নম্বর পয়েন্ট হচ্ছে এরা রঙিন যৌগ তৈরি করে। তার মধ্যে কিউ প্রিকটা হচ্ছে নীল বর্ণের যৌগ, আর হচ্ছে ফেরিকটা হচ্ছে হলুদ বা বাদামি বর্ণের যৌগ গঠন করে। 4 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। লেখা হচ্ছে অনুঘটক বা প্রভাবক বা ক্যাটালাইস্ট হিসেবে কাজ করে। লেখা অনুঘটক, ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক, ঠিক আছে, টার্মটা লিখে রাখো, একটু বুঝাবো। প্রভাবক তোমরা জানো নিশ্চয়ই, প্রভাবক। প্রভাবক, কেউ কেউ আমাকে বলতে পারবা প্রভাবক কাকে বলে? এনিওয়ান? আচ্ছা, বলতে সমস্যা নেই, লেখো আগে। আমি 2টা উদাহরণ দিচ্ছি, লেখো। একটা আয়রন একটা উদাহরণ দিলাম, আর দিলাম নিকেল। আয়রন আর নিকেল। আয়রন হচ্ছে হেবার বস পদ্ধতি একটা আছে, হেবার বস পদ্ধতিতে আয়রন ব্যবহার করা হয়, নিকেলও ব্যবহার করা হয়। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডি ব্লক অনুঘটক বা প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এবার প্রশ্ন চলে আসে যে প্রভাবক কাকে বলে। আমি একটু বলি, তোমরা একটু লিখে ফেলো। দেখো হচ্ছে এটুক শেষ সবার, এটুক সবার শেষ, একটু রেসপন্স করো প্লিজ লেখা শেষ হইলে।
জি মামা লিখেছি। আচ্ছা, দেখো যে রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে যে রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে, বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে সে সকল রাসায়নিক পদার্থকে, না লাগে লেখো হ্রাস করে, লেখো হ্রাস করে, বৃদ্ধি বা হ্রাস করে এবং এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তাদের প্রভাবক বলা হয়। আমি আরেকবার বলছি, শোনো একটু। যে সকল রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে সে সকল রাসায়নিক পদার্থকে বলা হয় হচ্ছে প্রভাবক। দেখছো? মামা বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এর পরে কি ছিল? হ্যাঁ হ্যাঁ, বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে সে সকল রাসায়নিক পদার্থকে বলা হয় হচ্ছে প্রভাবক, অনুঘটক বা ক্যাটালিস্ট। এখানে একটু বইলো। মামা লিখেছি। লেখো প্রভাবক দুই প্রকার, লেখাটা ধনাত্মক প্রভাবক বা পজিটিভ ক্যাটালিস্ট, ধনাত্মক প্রভাবক বা পজিটিভ ক্যাটালিস্ট, আরেকটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক বা নেগেটিভ ক্যাটালিস্ট। প্রভাবক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক, একটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। যে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে সে হচ্ছে ধনাত্মক প্রভাবক, যে বিক্রিয়ার গতি হ্রাস করে সে হচ্ছে ঋণাত্মক প্রভাবক বা নেগেটিভ ক্যাটালিস্ট। লিখে ফেলো প্লিজ। কলমটাতে একটু সমস্যা, তো তাই আমি স্ক্রিনে খুব এটা লিখতে পারতেছি না আজকে। আই এম এক্সট্রিমলি সরি। আই হোপ তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং লিখতে পারতেছো। লিখা হইলে বইলো প্লিজ। হ্যাঁ, মামা লিখেছি। দেখো পজিটিভ ক্যাটালিস্টের উদাহরণ লেখো দুইটা, লেখো হচ্ছে আয়রন, নিকেল, Fe, Ni, ফেনি। হ্যাঁ, আর নেগেটিভ ক্যাটালিস্টের উদাহরণ লেখো হচ্ছে আর্সেনিক, ধুলাবালি। দেখো আর্সেনিক, ধুলাবালি, গ্লিসারিন। দেখো আর্সেনিক, ধুলাবালি, গ্লিসারিন। সো পজিটিভ ক্যাটালিস্টের উদাহরণ হচ্ছে আয়রন আর নিকেল, আর নেগেটিভ ক্যাটালিস্ট বা নেগেটিভ প্রভাবের উদাহরণ হচ্ছে কি আর্সেনিক, ধুলাবালি আর গ্লিসারিন। আচ্ছা, সো প্রভাবক নিয়ে পড়ে ফেললাম আমরা, প্রভাবকের আমরা প্রকারভেদ নিয়ে পড়লাম। আরেকটা টার্ম একটু লিখবো, লেখো প্রভাবক বিষ। তাই লেখা হচ্ছে প্রভাবক বিষ। মামা হ্যাঁ বলো। ধনাত্মক প্রভাবক গুলো আরেকবার বলা যাবে? কোনটা, উদাহরণগুলো বলবো না সংজ্ঞা বলবো, কি বলবো বলো? মামা উদাহরণ। উদাহরণ হচ্ছে যেটা পজিটিভ ক্যাটালিস্ট বা ধনাত্মক প্রভাবক, তার উদাহরণ হচ্ছে আয়রন আর নিকেল মানে ফেনি, Fe আয়রন, আর নিকেল মানে Ni ফেনি, ঠিক আছে? আর ঋণাত্মক প্রভাবকের উদাহরণ হচ্ছে আর্সেনিক, ধুলাবালি, গ্লিসারিন। মামা আচ্ছা, এবার আমরা যে টার্মটা নিয়ে দেখবো সেটা হচ্ছে প্রভাবক বিষ। খাতা ক্যাপশন লেখা হচ্ছে প্রভাবক বিষ। লিখছো? দেখো যে রাসায়নিক পদার্থ প্রভাবকের গতি কমিয়ে দেয়, দেখো যে রাসায়নিক পদার্থ প্রভাবকের গতি কমিয়ে দেয় তাকে প্রভাবক বিষ বলে। যে রাসায়নিক পদার্থ প্রভাবকের গতিটা হচ্ছে হ্রাস করে বা কমিয়ে দেয় তাকে প্রভাবক বিষ বলে। ওকে, আমরা চারটা পয়েন্ট নিয়ে কথা বলছি। প্রথম পয়েন্টটা ধাতব প্রকৃতির, 2 নাম্বার পয়েন্টটা ছিল হচ্ছে এরা পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, 3 নাম্বার হচ্ছে এরা রঙিন যৌগ তৈরি করে, 4 নাম্বার হচ্ছে এরা প্রভাবক হিসেবে কাজ করে, 5 নাম্বার পয়েন্ট লিখবো লেখা হচ্ছে
এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়। দেখো এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়। তো পাঁচটা খুবই মানে জেনারেল প্রপার্টিস, যদি এমসিকিউ তে কখনো দেখো বুঝতে পারবা যে কোনটা ডি ব্লক নিয়ে কথা বলতেছে, এবং বৈশিষ্ট্যগুলো পরবর্তী সময় তোমার কাজে লাগবে, যখন ইন্টারে যাবা সামনের ক্লাসগুলোতে পড়বো তখন দেখবো যে আরো কাজে লাগতেছে। ঠিক আছে, তো একদম বেসিক কিছু কথাবার্তা বললাম যেন তুমি ডি ব্লক সম্পর্কে একটা আইডিয়া রাখতে পারো। ঠিক আছে, ওকে। সো আই হোপ পাঁচটা যে বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বললাম, পাঁচটা বৈশিষ্ট্য এখানেই তোমার শেষ। আমরা একটু রিভিউ করি কি কি আমরা পড়লাম। আমরা ডি ব্লক মূলের সংজ্ঞা দেখলাম, আমরা দেখলাম সাধারণ সংকেতটা কি দেখলাম, আমরা জেনারেল কিছু যে কমন ডি ব্লক মৌল আছে সেগুলো নিয়ে পড়াশোনা করলাম, আমরা দেন ডি ব্লক মৌলসমূহের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, সো এই পর্যন্ত আশা করি সবাই লিখে ফেলছো। আমরা একটু সামনে আগাবো। ঠিক আছে, আমরা এখন যেই কনসেপ্টটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। সো খাতা ক্যাপশন দেওয়া হচ্ছে অবস্থান্তর মৌল, খাতায় ক্যাপশন দেওয়া হচ্ছে অবস্থান্তর মৌল বা ট্রানজিশনাল এলিমেন্ট, এটাকে ইংলিশে বলে ট্রানজিশনাল এলিমেন্ট। ঠিক আছে, সো ইংলিশে লিখে ফেলো একটু ট্রানজিশনাল এলিমেন্ট। ঠিক আছে, টি ই লিখলাম, এক টি দিয়ে মানে ট্রানজিশনাল আর ই দিয়ে হচ্ছে এলিমেন্ট। আচ্ছা, তো আমরা প্রথমে একটু সংজ্ঞাতে আসি। তো খাতায় সংজ্ঞাটা লিখে ফেলো একটু। যেসব মৌলের পরমাণু বা আয়নে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। আগে লিখো তারপর ব্যাখ্যা করব। এখানে লেখো স্থিতিশীল আয়নে, যে সকল মৌলের স্থিতিশীল আয়নে, সংজ্ঞাটা এইভাবে আরো তার একটু ক্লিয়ারলি বোঝানো যাবে। লেখো যেসব মৌলের স্থিতিশীল আয়নে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। যে সকল মৌলের স্থিতিশীল আয়নে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্টস বলা হয়। অর্থাৎ যেটা বোঝায় সেটা হচ্ছে কি, সে এক থেকে মানে হচ্ছে কি 9 এর মাঝখানে যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ কি, সে 0 হবে না, সে 10ও হবে না। সে কি হবে না, 0 হবে না, 10ও হবে না। আমি বুঝাবো, সমস্যা নাই, জাস্ট একটু লিখে ফেলো। যে সকল মৌলের স্থিতিশীল আয়নে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্টস বলা হয়। আংশিকভাবে পূর্ণ থাকে বলতে বোঝায় হচ্ছে ডি 1 থেকে 9 হবে, অর্থাৎ আয়নটার যে ইলেকট্রন কনফিগারেশন, একটু খাতার মধ্যে লেখো আয়নের ইলেকট্রন বিন্যাস, খাতায় লিখো একটু পয়েন্ট দিয়ে। আয়নের ইলেকট্রন বিন্যাস ডি 1 থেকে 9 হবে। আয়নের ইলেকট্রন বিন্যাস ডি 1 থেকে 9 হবে। লেখা হয়েছে একটু এটা? জি মামা। আচ্ছা, তোমাদেরকে মামা একটু বলবো, সেটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম। সেই স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমাকে একটু করে দেখাও তো। স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমাকে একটু করে দেখাও। সো আর্গন হচ্ছে 18, আমি 18 থেকে শুরু করতেছি। আর্গন আর্গন 18, 4s2 18 দিয়ে 20, আর হচ্ছে 3d1। সবার কি এটা আসছে দেখো তো, সবার কি এটা? আচ্ছা, এবার আসি মামা, যে স্ক্যান্ডিনিয়ামের যে স্থিতিশীল আয়ন আছে সেটা হচ্ছে লেখো স্ক্যান্ডিনিয়াম 3+। আগেই বলছিলাম স্ক্যান্ডিনিয়াম 3+। এবার আমাকে কষ্ট করে স্ক্যান্ডিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেখাও, আলটিমেটলি কি আসবে। আলটিমেটলি দেখো আর্গনের যে ইলেকট্রন বিন্যাস সেটাই কিন্তু চলে আসে, তাই না? অর্থাৎ এখানে দেখো 4s0 আসে, 4s0 আসে, আবার 3dও 0 আসে, 3dও দেখো 0 আসে। সবার কি এটা আসছে দেখো তো, সবার কি এটা আসছে কিনা দেখো তো। জি মামা। সো মামা একটু বোঝার চেষ্টা করো, স্ক্যান্ডিনিয়াম একটা ডি ব্লক মৌল, সেই স্ক্যান্ডিনিয়ামের স্থিতিশীল আয়ন হচ্ছে 3+। সেই স্ক্যান্ডিনিয়ামের স্থিতিশীল আয়নের
ডি অরবিটালটা কত হয়ে গেল? শূন্য হয়ে গেল না? মানে এখানে 1 থেকে 9 এর মধ্যে কিন্তু নাই, 1 থেকে 9 এর মধ্যে কিন্তু সে নাই। তার মানে স্ক্যান্ডিনিয়াম দেখো ডি ব্লক মৌল কিন্তু সে অবস্থান্তর মৌল না। স্ক্যান্ডিনিয়াম সে ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। খাতায় লিখে রাখো যে স্ক্যান্ডিনিয়াম ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। দেখো বুঝছো কি এটা? স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করলাম, স্ক্যান্ডিনিয়ামের স্থিতিশীল যে আয়নটা আছে তার ইলেকট্রন বিন্যাস আমরা করলাম, করে আমরা দেখতে পাইলাম যে তার ডি ব্লকটা শূন্য। যেহেতু সে ডি ব্লকটা শূন্য হয়ে গেছে তার মানে সে অবস্থান্তর মৌল না। তার মানে বলা যায় যে স্ক্যান্ডিনিয়াম ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল না। লিখছো সবাই? সবাই লিখছো? জি মামা। মামা। ভেরি গুড। এবার আমাকে একটু কষ্ট করে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা করো, দেন ম্যাঙ্গানিজ 2+ করো। ম্যাঙ্গানিজ ইলেকট্রন বিন্যাসটা করে ম্যাঙ্গানিজ 2+ করো, করে আমাকে বলো যে ম্যাঙ্গানিজটা কি ডি ব্লক অবস্থান্তর মৌল নাকি অবস্থান্তর মৌল না। প্রথমে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করবা, দেন ম্যাঙ্গানিজ 2+ এর ইলেকট্রন বিন্যাস করবা। ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত বলো তো? ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা, ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত? 25। ওকে, ভেরি গুড, করো। করে আমাকে বলো ম্যাঙ্গানিজ 2+ সে অবস্থান্তর মৌল কিনা। জি মামা। ভেরি গুড। তার মানে ম্যাঙ্গানিজ হচ্ছে কি, ম্যাঙ্গানিজের যখন তুমি স্থিতিশীল আয়নটার ইলেকট্রন বিন্যাস করতেছো, ডিতে কয়টা অরবিটাল থাকতে ইলেকট্রন থাকতেছে তখন? ডিতে কয়টা ইলেকট্রন থাকে? 3টা। 3টা। সো যেহেতু D1 থেকে 9 এর মধ্যে আছে তার মানে এটা অবস্থান্তর মৌল। ফাইন, ভেরি গুড, এক্সিলেন্ট। এবার আরেকটা করতে দিব, ঠিক আছে? সেটা হচ্ছে জিঙ্ক। সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। সো জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটাকে করো, দেন জিঙ্ক 2+ করো। জিঙ্কেরটা করো, দেন জিঙ্ক 2+ করো। তাড়াহুড়া করার দরকার নেই, অ্যাকুরেটলি করার চেষ্টা করো যেন ভুল না হয়, ঠিক আছে? জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করো, দেন জিঙ্ক 2+, অর্থাৎ জিঙ্কের যে স্থিতিশীল আয়ন আছে সেই জিঙ্কের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করে আমাকে একটু বলো যে এটা অবস্থান্তর মৌল কিনা। না মামা। কেন না? কারণ মামা এখানে ডি অরবিটালটা পরিপূর্ণ, এই জন্য। ইয়েস, এখানে D10 হয়ে যায়, কারণ 4s থেকে দুইটা ইলেকট্রন চলে যায়, 4s 0 হয়ে যায়, বাট 3D10 থাকে। সো যেহেতু 3D10 থাকে বা 3D অরবিটালটা পূর্ণ অবস্থায় থাকে, আমরা বলতে পারি কি যে জিনটা অবস্থান্তর মৌল না। কারণ আমরা সংজ্ঞানে শিখে আসছিলাম যে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস কি হবে? D1 থেকে 9। বাট আমরা দেখতে পাচ্ছি জিঙ্কের স্থিতিশীল আয়নের যে ইলেকট্রন বিন্যাস সেখানে ডি পূর্ণ অরবিটাল বা D10 অবস্থায় থাকে। সো যেহেতু D10 অবস্থায় থাকে আমরা বলতে পারি জিঙ্ক অবস্থান্তর মৌল না। ভেরি গুড। তার মানে সাম আপ করলে কি দাঁড়ায়? লাইনটা একটু বোল্ড করে লিখে রাখো, বক্স করে লিখে রাখো যে সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। সো এই লাইনটা একটু লিখে রাখো খাতার মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ লাইন, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। সো একটু এই লাইনটা লিখে রাখো, সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে, দেখা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম একটি ডি ব্লক মৌল হলে অবস্থান্তর মৌল না। তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে জিঙ্ক একটা ডি ব্লক মৌল হলে অবস্থান্তর মৌল না, ঠিক আছে? এভাবে প্রশ্ন করতে পারে। সেম কথা, ব্যাখ্যা সেম হবে। দেখাবা যে আয়নের যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা কি আংশিকভাবে পূর্ণ না বা D1 থেকে 9 এর মধ্যে থাকে না, সেক্ষেত্রে এরা অবস্থান্তর মৌল না। সবাই কি শেষ এ পর্যন্ত সবার? জি মামা। ওকে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। একটু সামনে আগাবো।
এখানে দুই তিনটা উদাহরণ দেয়া আছে, একটু লিখে রাখো। জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি। জিঙ্ক, ক্যাডমিয়াম আর হচ্ছে মার্কারি। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। জিঙ্ক নিয়ে প্রশ্ন করতে পারে, ক্যাডমিয়াম নিয়ে প্রশ্ন করতে পারে, মার্কারি নিয়ে প্রশ্ন করতে পারে, স্ক্যান্ডিনাম নিয়ে প্রশ্ন করতে পারে, ইয়েট্রিয়াম নিয়ে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা একদম সেম, কনসেপ্টটা একদম সেম, যে তাদের স্থিতিশীল যে আয়ন আছে সেই আয়নে হচ্ছে কি D1 থেকে 9 এর মধ্যে থাকবে না, তখন এটা কি হবে, অবস্থান্তর মৌল হবে না। ওকে, সো আই হোপ সবাই লিখে ফেলছো। এই পর্যন্ত সবার ডান। জিঙ্কের 3D10 4s2, ক্যাডমিয়ামের হচ্ছে 3D 4D 4D10 5s2, আর মার্কারি হচ্ছে 5D10 6s2। আচ্ছা, তোমরা কেউ একটা পয়েন্ট নিয়ে কথা বলো না আমার সাথে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলে আসছি, ভুলে গেছি। লাস্টের যে পয়েন্টটা ছিল উচ্চ গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, সেটা কিন্তু কেউ আমাকে কিছু জিজ্ঞাসা করো না। জাস্ট ছোট একটু বলে রাখি, নর্মালি যে ডি ব্লকের 40টা মৌল আছে, একটু বলি, 40টা মৌলের মধ্যে একমাত্র মার্কারি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় তরল। একটু লিখে রাখো, একমাত্র মার্কারি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় তরল। মার্কারি ছাড়া অন্য যারা আছে তারা কঠিন অবস্থায় থাকে। মার্কারি ছাড়া অন্য যারা আছে তারা কঠিন অবস্থায় থাকে, সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। আর আমরা জানি কঠিন থেকে গলাইতে কি তাপ বেশি দেয়া লাগবে, সেটাকে ফুটাইতে আরো বেশি তাপ দেয়া লাগবে। সেক্ষেত্রে ডি ব্লক মৌলের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কটা কি বেশি হয়। ওকে, সো ডি ব্লক মৌলের যে মৌলগুলো আছে তার মধ্যে শুধুমাত্র মার্কারি সে স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে, অন্য যে মৌলগুলো আছে সেগুলো স্বাভাবিক তাপমাত্রায় কঠিন থাকে। সেগুলো গলাতে বা ফুটাতে অনেক তাপমাত্রার প্রয়োজন হয়, তাই এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়। ওকে, আই হোপ লিখে ফেলছো সবাই। তো দেখো আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি, একটু রিভিউ করে আসি। কি কি বললাম? ডি ব্লক মৌল কাকে বলে পড়লাম, ডি ব্লক মৌলের সাধারণ সংকেত পড়লাম, ডি ব্লক মৌলের নামগুলো পড়লাম। আমরা ডি ব্লক মৌলের 5টা বৈশিষ্ট্য নিয়ে পড়াশোনা করলাম, ধাতব প্রকৃতি নিয়ে পড়াশোনা করলাম। তারা হচ্ছে ভিন্ন ভিন্ন জারণ মান দেয়, রঙিন যৌগ তৈরি করে, হ্যাঁ, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। আমরা অবস্থান্তর মৌল নিয়ে পড়াশোনা করলাম। আমরা দেখলাম যে স্ক্যান্ডিনাম ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না, জিঙ্ক ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। ওকে, আচ্ছা, সামনে আগাবো আমরা। খাতায় ক্যাপশন দেওয়া হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম কি। খাতায় ক্যাপশন দেওয়া হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম কি। কারো কোনো প্রশ্ন থাকলে বইলো, হ্যাঁ, কেউ না বুঝতে পারলেও বইলো। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম কি। ওকে, সংজ্ঞাটা লিখে ফেলো যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের যে নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তাকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলে। অর্থাৎ তুমি যখন একটা পারমাণবিক সংখ্যার একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে যাও বা উপর থেকে নিচের দিকে যাও, তখন তার সাথে সাথে ওই মৌলগুলোর যে ভৌত আর রাসায়নিক ধর্মে পরিবর্তন দেখা দেয়, সেটাকে বলে হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আমরা হচ্ছে সংজ্ঞাটা দেখে ফেললাম, নিশ্চয়ই বুঝতে পারার কথা সংজ্ঞাটা কি ডিনোট করে, কি মিন করে, কি বোঝায়। লিখছো এই বোর্ড সবাই? লেখা হলো কি? লেখা হলে বইলো। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের যে নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তাকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু রেসপন্স করলে ভালো লাগে, রেসপন্স করবা। আচ্ছা, এবার আমরা একটু লিখে ফেলবো যে গুরুত্বপূর্ণ ধর্মসমূহ কি কি আমরা জানি, তারপরও যেহেতু এখন পড়তেছি এর সাথে সাথে ধর্ম কয়টা লিখে ফেলি। পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ধাতব ও অধাতব ধর্ম। পাশে অবশ্যই একটু ইংলিশ গুলো লেখার অনুরোধ করলাম, হ্যাঁ, অবশ্যই পাশে ব্র্যাকেট দিয়ে ইংরেজি টার্মগুলো লিখে ফেলবা প্লিজ। পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ধাতব ও অধাতব ধর্ম, atomic radius, ionization energy, electronegativity, electron affinity, metallic and non-metallic character. পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আমরা আগে পড়াশোনা করছি, এটা নিয়ে এখন কথাবার্তা বলবো না। আমরা সরাসরি আয়নীকরণ শক্তি, যেটাকে হচ্ছে আয়নীকরণ বিভব বলা হয়, ব্র্যাকেটে লিখে রাখো আয়নীকরণ বিভব।
আয়নীকরণ বিভব এটাকে বলে। তোমাকে পরীক্ষায় আয়নীকরণ শক্তিও বলতে পারে, আয়নীকরণ বিভব বলতে পারে, আয়োনাইজেশন এনার্জি বলতে পারে, আয়োনাইজেশন পটেনশিয়ালও বলতে পারে। লিখে রাখো পটেনশিয়াল, আয়োনাইজেশন পটেনশিয়াল বা আইপি। অর্থাৎ 2 নাম্বার যে টার্মটা আছে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, আয়োনাইজেশন এনার্জি আর আয়োনাইজেশন পটেনশিয়াল। ঠিক আছে। 3 নাম্বার যে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, মেটালিক এন্ড নন মেটালিক ক্যারেক্টার। শর্ট লেখা শেষ? কেউ লিখতে না পারলে সেটাও কিন্তু বললো যে লেখা হয় নাই, আমরা একটু টাইম দিব লেখার জন্য, কোনো সমস্যা নেই। মামা লিখেছি। ওকে, আশা করি সবাই লিখে ফেলছো। সাবা লিখছো? জি মামা। ওকে, সো আমরা এখন হচ্ছে যেই টার্মটা নিয়ে একটু ডিটেলস কথাবার্তা বলবো তার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভব, আয়নীকরণ আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন পটেনশিয়াল, একই কথাবার্তা। ঠিক আছে, ক্যাপশন দিয়ে ফেলো। সো প্রথম সংজ্ঞাটা আমরা একটু লিখবো। দেখো, কোন গ্যাসীয় অবস্থায় থাকা নিরপেক্ষ পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে সর্বনিম্ন শক্তি প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। লিখো আগে সংজ্ঞাটা। তোমাদের বইয়ে হচ্ছে 1 মোল দেওয়া আছে, 1 মোল গ্যাসীয়। ঠিক আছে, আমি 1 মোলটা বুঝাবো, একটু বলে দিব এখনই, সমস্যা নাই। মানে এই সংজ্ঞাটা একটু সোজা সংজ্ঞা, তাই সংজ্ঞাটা লিখলাম আর কি। কোন গ্যাসীয় অবস্থায় থাকা নিরপেক্ষ পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে সর্বনিম্ন শক্তি প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। লিখছো সবাই? আচ্ছা লিখো। ওকে, আই হোপ সবাই লিখে ফেলছো। এখন একটা মানে মানে প্রশ্ন রেইজ করে বা একটা প্রশ্ন চলে আসে যে গ্যাসীয় অবস্থায় কেন আমরা কাজ করি, মানে আমরা কেন কঠিন অবস্থায় কাজ করি না বা তরল অবস্থায় কাজ করি না, বেসিক্যালি আমরা কেন গ্যাসীয় অবস্থায় কাজ করি। যদি এটা আসলে পরীক্ষাতে আসবে না, জাস্ট একটু বলে রাখতেছি জাস্ট তোমাদের বোঝার জন্য। দেখো, মনে করো তুমি যদি র্যান্ডমলি, শুনতে পাচ্ছ নাকি? এটা মিউট হয়ে গেছে, একটু দাঁড়াও তো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি মামা। জি মামা। আচ্ছা, এখন র্যান্ডমলি যদি আমরা কোনো একটা মানে মৌল নিয়ে কাজ করি, সে কঠিন থাকতে পারে, তরল থাকতে পারে, গ্যাসীয় থাকতে পারে। এখন তুমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট পর্যায় নিয়ে কাজ করো তাহলে শক্তির যে চেঞ্জটা হয় সেটা কিন্তু বোঝাটা ডিফিকাল্ট। কারণ সবগুলো মৌলের ক্ষেত্রে কঠিন থেকে তরল হইতে কিন্তু তাপমাত্রা একরকম লাগে না। ধরো এ একটা মৌল আছে, এই মৌলকে মানে তুমি যখন তরলে প্রকাশ করবা বা তরলে রূপান্তরিত করবা, তরলে রূপান্তরিত করবা, ঠিক আছে। আবার বি কে যখন তুমি তরলে রূপান্তরিত করবা তখন দুইটার ক্ষেত্রে কিন্তু তাপ সেম নাও লাগতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করে, একটা একটা পার্টিকুলার স্টেট ধরে নেওয়া হয় যে সবগুলা গ্যাসীয় অবস্থায় আছে। এই গ্যাসীয় অবস্থায় থাকার পরে আমি যদি একটা ইলেকট্রন অপসারণ করতে চাই তখন আমার সর্বনিম্ন কি পরিমাণ শক্তি লাগবে, সেটাই হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। তো সবগুলোকে একটা নির্দিষ্ট মাপকাঠিতে আনার জন্য হচ্ছে কি আমরা গ্যাসীয় অবস্থা নিয়ে কাজ করি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমে একটা মানে ইনকোয়ারি থাকে অনেকে, সেটা নিয়ে ব্যাখ্যা করলাম। এবার আসি 1 মোল বলতে কি বোঝায়। 1 মোল আমরা এটা 6 নাম্বার চ্যাপ্টারে যদিও পড়বো ডিটেলস, আর ছোট্ট করে একটু বলে রাখি 1 মোল বলতে কি বোঝায়। ধরো আমি একটা পানির অণু নিয়ে কাজ করতেছি, পানির একটা অণু নিয়ে কাজ করতেছি H2O। আমাকে একটু বলো তো এই H2O এর আণবিক ভর কত?
H2O বা পানির আণবিক ভর কত? 18, 18 গ্রাম, ভেরি গুড। যদি বলি হচ্ছে যে O2 অক্সিজেন অণুর আণবিক ভর কত? 16, এই ও 32, 32, 32 গ্রাম, ভেরি গুড, 32 গ্রাম। যদি বলি হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23, 23 গ্রাম, ভেরি গুড। এই যে একটা অণুর আণবিক ভর বা পরমাণুর যে পারমাণবিক ভর আছে, সেই আণবিক ভর বা পারমাণবিক ভরটাকে বলা হয় হচ্ছে 1 মোল। ঠিক আছে, 1 মোল। যদি বলি ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4, এই H2SO4 এর যে আণবিক ভর সেটা হচ্ছে 98 গ্রাম বা 98 গ্রাম। সো এই 98 গ্রামটা কি আমার হচ্ছে 1 মোল। ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে কোন একটা অণুর যে আণবিক ভর বা কোন একটা পরমাণুর যে পারমাণবিক ভর আছে সেটাই হচ্ছে কি 1 মোল প্রকাশ করে, সেটাই হচ্ছে 1 মোল হচ্ছে ডিনোট করে। ঠিক আছে, সো আই হোপ 1 মোলের যে কনসেপ্টটা সেটা বুঝে গেছো। ওকে, এবার আসি সংজ্ঞাটা একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, সংজ্ঞাটা আসলে কি মিন করে বা কি বোঝায়, তোমরা খুব মানে এগুলো ভালোই বুঝতে পারারই কথা। বেসিক্যালি কি হয়, আমরা যে সোডিয়াম ধরো, একটা সোডিয়াম একটা মৌল আছে, একটা গ্যাসীয় অবস্থায় মৌল আছে, যেহেতু গ্যাসীয় অবস্থার কথা বলে দিছো তুমি নিচে জি লিখতে পারো, কারণ গ্যাসিয়াস এটা ডিনোট করে। সোডিয়াম যে মৌল আছে সেই মৌল থেকে একটা ইলেকট্রন মানে বের করে নিতে বা অপসারণ করতে তোমার কি পরিমাণ শক্তি লাগতেছে। সো আলটিমেটলি সোডিয়াম প্লাস করার জন্য কি পরিমাণ শক্তি লাগতেছে সেটাই হচ্ছে আমার আয়নীকরণ বিভব। অর্থাৎ তুমি একটা মৌল আছে, সেই মৌল থেকে যখন ইলেকট্রন বের করে নিচ্ছ সেটা হচ্ছে কি আমার মানে যে শক্তিটা তোমার তখন লাগে সেটাই হচ্ছে আমার সোডিয়াম প্লাস বা আয়নীকরণ শক্তি। যেমন বললাম ম্যাগনেসিয়াম, ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম থেকে তুমি একটা ইলেকট্রন বের করে নিবা, তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম প্লাস হবে। ম্যাগনেসিয়াম প্লাস হবে, এই যে ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে, এই প্লাস করতে বা একটা ইলেকট্রন অপসারণ করতে কি পরিমাণ শক্তি লাগে সেটাই হচ্ছে কি আমার আয়নীকরণ শক্তি। বুঝছো কিনা দেখো তো। জি মামা। ওকে, একটু আগাবো। সো একটু এই লাইনটা লেখো যে পরমাণুর ইলেকট্রন যত ঢিলা ভাবে বাঁধা আয়নীকরণ শক্তি তত কম। এটা বোঝার জন্য লিখছি, দেখো একটু। এই দুটো লাইন লিখে ফেলো, যত ঢিলা ভাবে বাঁধা আয়নীকরণ শক্তি তত কম, যত মজবুত ভাবে বাঁধা আয়নীকরণ শক্তি তত বেশি। দেখো একটু বললো। মামা লিখেছি। ভেরি গুড। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করি, প্রশ্ন ভালো করে একটু বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, আমি যদি একটা গ্রুপ কনসিডার করি, ধরো গ্রুপ ওয়ান, এই গ্রুপ ওয়ানের যদি আমি উপর থেকে নিচের দিকে যাই, তাহলে আমাকে একটু বলো তো লাস্টের যে ইলেকট্রনটা আছে সেটা কি মানে খুব শক্ত ভাবে বাঁধা থাকবে নাকি ঢিলা ভাবে বাঁধা থাকবে বলো তো। মানে হালকা করে বাঁধা থাকবে। যখন তুমি একটা গ্রুপের যখন উপর থেকে নিচে যাচ্ছ, সোডিয়াম থেকে শুরু করে যত নিচের দিকে যাচ্ছ ধরো, তখন কি হবে, যেহেতু একটা করে স্তর বাড়ে, সেক্ষেত্রে কি হয় আমার নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ে, নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ে। ঠিক আছে, যেহেতু নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ে তার কি আলটিমেটলি আকর্ষণটা কম থাকে, তুমি খুব সহজে কি ইলেকট্রনটা বের করে ফেলতে পারবা, খুব সহজে কি তুমি ইলেকট্রন বের করতে পারবা। তার মানে তোমার শক্তিটা তোমার কম লাগবে, ঠিক আছে, তোমার শক্তিটা কম লাগবে। তার মানে দাঁড়াচ্ছে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কি আমার আয়নীকরণ শক্তির মান কমে, উপর থেকে নিচে গেলে কি আয়নীকরণ শক্তির মান কমে। আবার আবার খেয়াল করে দেখো, একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যাও, সব ক্ষেত্রেই আমার স্তরটা সেম থাকে, একটা নির্দিষ্ট স্তরেই আমি থাকি। কি হয়, ইলেকট্রন সংখ্যা বাড়ে। ইলেকট্রন সংখ্যা বাড়া মানে কি, নিউক্লিয়াসের সাথে এটা আকর্ষণটা বাড়া, যার কারণে
তখন তোমার ইলেকট্রন অপসারণ করতে বেশি পরিমাণে শক্তি দেওয়া লাগবে। একটু তোমাকে সহজ করে বোঝাই, ধরো সোডিয়ামে একটা ইলেকট্রন থাকে, তাই না? সোডিয়ামে একটা থাকে, ম্যাগনেসিয়ামে থাকে হচ্ছে দুইটা, অ্যালুমিনিয়ামে থাকে তিনটা, সিলিকনে থাকে চারটা। যখন তুমি ক্লোরিনে যাবে, ক্লোরিনে তখন সর্ববহিস্থ স্তরে 7টা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন থাকে। তুমি চিন্তা করে দেখো, ধরো তুমি মানে একজন ছিনতাইকারী ছিনতাই করতে আসছে, ধরো ছিনতাইকারী ছিনতাই করতে আসছে, তখন কি হবে, যেহেতু 7জন আছে, বাকি 6জন কিন্তু বাধা দিবে যে না তুই বের করতে পারবি না, তো আমার ভাই। হ্যাঁ, মানে বাধার পরিমাণ বেশি হবে, আমার বের করতে শক্তি বেশি লাগবে, ফোর্স বেশি দেওয়া লাগবে। তার মানে কোন একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে তখন যখন তুমি যাবা, তোমার আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে, আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। দেখো তো বুঝছো কিনা লাইন দুইটা, ক্লিয়ার কিনা, বুঝছো? উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান তোমার কমবে, তুই বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। ক্লিয়ার কিনা দেখো তো একটু, বুঝছো? না। জি ম্যাম। আচ্ছা, তো বোঝা গেছে। দেখো সোডিয়াম খুব সহজ ইলেকট্রন ছাড়ে, আয়নীকরণ শক্তি আমার কম লাগতেছে। তুমি ঠিক সোডিয়ামের যে ডান দিকের যে ইলেকট্রনটা আছে মানে মৌলটা আছে নিয়ন, ইলেকট্রন শক্তভাবে আবদ্ধ থাকে, আয়নীকরণ শক্তি অনেক বেশি লাগে, ঠিক আছে? সো এটা খুব সহজে বোঝা যায় যে যে আমার 3 নাম্বার যে পর্যায়টা আছে সোডিয়াম থেকে শুরু করে, সেখানে কি হয়, সোডিয়ামটা প্রথমে থাকে আর নিয়নটা থাকে লাস্টে। তখন কি হয়, সোডিয়ামটা খুব সহজে বের করতে পারবা, একটা ইলেকট্রন থাকে। বা তুমি যখন নিউনের দিকে যাবা বা ডান দিকে যাবা, যেহেতু কি সর্বপরিস্থিতিতে 8টা ইলেকট্রন থাকে, তোমার শক্তি বেশি দেওয়া লাগবে। আচ্ছা, এই স্লাইডটা একটু গুরুত্বপূর্ণ, সো এই 3টা পয়েন্ট একটু লিখবা, আগে লেখো। দেখো এটা সর্বদা ধনাত্মক মানের, একটু লিখো আগে 3টা পয়েন্ট, তারপর ব্যাখ্যা করবো। 3টা একটু লিখো, তারপর ব্যাখ্যা করবো। এটা সর্বদা ধনাত্মক মানের, বিভিন্ন গ্যাসীয় অবস্থায় পরিমাপ করা হয়, একাধিক আয়নীকরণ শক্তি থাকতে পারে। তিনটা পয়েন্ট লিখছো? জি ম্যাম। আচ্ছা, প্রথম পয়েন্ট আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে ধনাত্মক মানের বলতে কি বোঝায়। ধনাত্মক মানের বলতে বোঝায় যখন তুমি আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব নিয়ে কথা বলবা, সবসময় তোমাকে কি ইলেকট্রন একটা অপসারণ করতে হবে, ইলেকট্রন কি করতে হবে, তোমাকে বের করে নেওয়া লাগবে। সো যখন তুমি ইলেকট্রন বের করতে যাবে, তোমাকে কি অবশ্যই শক্তি দেওয়া লাগবে, কারণ শক্তি ছাড়া তুমি ইলেকট্রন বের করতে পারবা না। সো এখানে ধনাত্মক বলতে বোঝায় তোমাকে এখানে অলয় শক্তি দেওয়া লাগবে। প্রথম পয়েন্টের মানে হচ্ছে কি এখানে অলয় তোমাকে শক্তি দেওয়া লাগবে। পরের পয়েন্ট আসি, যে গ্যাসীয় অবস্থায় পরিমাপ করা হয়। আমি ব্যাখ্যা দিচ্ছিলাম যে কেন আমরা গ্যাসীয় অবস্থায় পরিমাপ করি। আমরা প্রত্যেকটা মানে মৌলকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে নিয়ে আসি, সবগুলা গ্যাসীয় অবস্থায় নিয়ে আসি, দেন আমরা হিসাব করি যে কোন মৌলটা কি পরিমাণ শক্তি আসলে লাগতেছে একটা ইলেকট্রন বের করার জন্য। এই জন্য প্রত্যেকটাকে আমরা গ্যাসীয় অবস্থায় পরিমাপ করি। 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একাধিক আয়নীকরণ শক্তি থাকতে পারে। সো যখন প্রথম ইলেকট্রন বের করবা, সেটাকে বলে হচ্ছে, দেখো প্রথম আয়নীকরণ শক্তি বা প্রথম আয়নীকরণ বিভব। দেখো যখন প্রথম ইলেকট্রন বের করা হয় বা প্রথম ইলেকট্রন অপসারণ করা হয়, তখন যে শক্তির প্রয়োজন হয় সেটাকে বলে প্রথম আয়নীকরণ বিভব বা প্রথম আয়নীকরণ শক্তি। তো প্রথম ইলেকট্রন অপসারণ করা বা বের করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটাকে বলে প্রথম আয়নীকরণ শক্তি বা প্রথম আয়নীকরণ বিভব। ম্যাম আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ, শিওর শিওর। কোন একটা মৌল থেকে যখন প্রথম ইলেকট্রনটি অপসারণ করা হয়, কোন একটা মৌল থেকে যখন প্রথম ইলেকট্রনটি অপসারণ করা হয়, তখন যে শক্তির প্রয়োজন হয়
কোন একটা মৌল থেকে যখন প্রথম ইলেকট্রন অপসারণ করা হয় তখন যে শক্তির প্রয়োজন হয় তাকে প্রথম আয়নীকরণ বিভব বা প্রথম আয়নীকরণ শক্তি বলা হয়। আগে লেখো, তারপর বুঝাচ্ছি, খুব ইম্পর্টেন্ট জিনিস। লিখছো? জি ম্যাম। দেখো, তারপর দ্বিতীয় ইলেকট্রনটি অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে দ্বিতীয় আয়নীকরণ বিভব বা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলা হয়। অর্থাৎ প্রথমটা যখন বের করবে সেটা প্রথম আয়নীকরণ বিভব, যখন 2 নাম্বারটা বের করবে সেটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ বিভব, যখন তুমি 3 নাম্বারটা বের করতে যাবে সেটা হচ্ছে তৃতীয় আয়নীকরণ বিভব। আমি দেখাচ্ছি এখনই, একটু লিখো আগে। লেখা হয়েছে এ পর্যন্ত? জি ম্যাম। ওকে, সবাই লিখে ফেলছো? এই লাইনটা তুমি আমরা আগেই ব্যাখ্যা করছি, এটা মানে হয়তো লিখে ফেলছো এতক্ষণে, যে পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। এবার তোমরা হচ্ছে যেখানে লিখছো তার নিচে জাস্ট লেখো এই যে এটা 3 নাম্বার যে পর্যায়ে আছে, থার্ড যে পিরিয়ড আছে বা 3 নাম্বার পর্যায়, 3 নাম্বার পর্যায়ে প্রথম আর দ্বিতীয় যে আয়নীকরণ শক্তি আছে তার মানগুলো একটু খাতায় লিখো, বক্স করে, টেবিল করে। এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে বা থার্ড পিরিয়ড যেটা আছে। লিথিয়াম, ব্যারিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ঠিক যেভাবে আমি আঁকছি এইভাবেই আঁকবা, ঠিক আছে? লিথিয়ামের প্রথমটা 520, 2 নাম্বারটা 7298, ব্যারিলিয়ামের প্রথমটা 900, 2 নাম্বারটা 1757, বোরনেরটা প্রথম 801, পরেরটা 2427। জাস্ট যেভাবে আছে সেভাবে লিখে ফেলো একটু। এখান থেকে অনেকগুলো জিনিস আমরা পড়ে ফেলবো একসাথে। লিখা হলে বললো একটু প্লিজ। মামা লিখেছি। সবাই লিখছো? অহনা লিখছো? মামা একটু বাকি। লেখো, লেখা শেষ হলে বলো। স্বর্ণই লিখছো? স্বর্ণই কি আছে? জি মামা। ওকে, ভেরি গুড, আই হোপ সবাই লিখে ফেলছো। অহনা তোমার শেষ হলে বললো। মামা শেষ। আচ্ছা, আই হোপ সবাই লিখে ফেলছো। এখান থেকে আমরা অনেকগুলো অবজারভেশন নিয়ে আসবো just মানগুলা থেকে। তার আগে একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো, লিথিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি 520 আর দ্বিতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে 7298। তোমরা একটা কাজ করো, তোমরা আগে লিথিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা একটু লিখো খাতার মধ্যে নিচে। কত বলতো কি একজন? কত হবে বলতো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা? 1s2, 1s2, তারপর কি হবে বলো?
2s কত হবে বলো? 2s1 2s1। সো প্রথম আয়নীকরণ শক্তি বলতে বোঝায় যে যখন তুমি লিথিয়াম থেকে যখন তুমি একটা ইলেকট্রন বের করে নিবা, তখন হবে লিথিয়াম প্লাস। এই যে একটা ইলেকট্রন বের করতে তোমার যে পরিমাণ শক্তি খরচ হচ্ছে তার মানটা হচ্ছে 520 কিলোজুল পার মোল। অর্থাৎ প্রতি 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 মোলে হচ্ছে আমার 520 কিলোজুল শক্তি প্রয়োগ করা লাগতেছে। ঠিক আছে, অর্থাৎ লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস করতে আমার হচ্ছে 500 কিলোজুল তাপের প্রয়োজন, 520 কিলোজুল শক্তির প্রয়োজন। তার মানে লিথিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান হচ্ছে 520 কিলোজুল পার মোল। সবাই কি ক্লিয়ার লাইনটা? সবাই কি বুঝছো কিনা? জি ম্যাম। ওকে, এবার আসি দেখো দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়। দেখো এখন তো লিথিয়াম প্লাস আছে তাই না, যেটা একটা বের করে ফেলছো তোমার তখন লিথিয়াম প্লাস আছে। এই যে লিথিয়াম প্লাস থেকে তুমি যখন আরেকটা ইলেকট্রন বের করতে যাবা তখন তোমার যে শক্তি লাগবে সেটা হচ্ছে আমার দ্বিতীয় আয়নীকরণ বিভব বা লিথিয়াম 2+। অর্থাৎ তুমি লিথিয়াম থেকে যদি আরেকটা ইলেকট্রন বের করতে চাও সেই ক্ষেত্রে তোমার যেই পরিমাণে শক্তির প্রয়োজন হবে সেটা হচ্ছে আমার দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা দ্বিতীয় আয়নীকরণ বিভব। লিথিয়ামের ক্ষেত্রে এটার মান হচ্ছে 7298 কিলোজুল পার মোল। তো যখন প্রথম বের করতেছি সেটা ছিল লিথিয়াম প্লাস, প্রথম আয়নীকরণ বিভব তার মান 520 কিলোজুল পার মোল। যখন লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম 2+ করতেছি অর্থাৎ 2 নাম্বার ইলেকট্রন বের করতেছি সেটা হচ্ছে আমার দ্বিতীয় আয়নীকরণ বিভব যার মান হচ্ছে 7298। ক্লিয়ার এই পর্যন্ত? দেখো তো ক্লিয়ার কিনা, সবাই বুঝছো? বলতে হবে প্লিজ। জি ম্যাম। এবার তোমাদের কাছে প্রশ্ন, আমার সেকেন্ড প্রশ্ন, যে মানটা কেন এত বেশি হয়ে গেল? 7298 কেন হয়ে গেল? খুবই বেশি, সবচেয়ে বেশি কেন? এ ব্যাখ্যা দাও। মামা এখানে শেষ অবিকল পরিপূর্ণ তাই। এক্স্যাক্টলি, শেষ সরবরাহের পরিপূর্ণ, ফাইন, এক্স্যাক্টলি। দেখো তুমি যখন লিথিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে নিচ্ছ তখন সে কি হিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা, সে হচ্ছে হিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, সেই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। অর্থাৎ যে নিষ্ক্রিয় যে মৌল আছে হিলিয়াম, সেই হিলিয়ামের গঠন কাঠামো লাভ করছে। আর হিলিয়াম হচ্ছে সবচেয়ে স্টেবল নিষ্ক্রিয় মৌল যেটা কিনা হচ্ছে একদম নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। তাই তুমি নিউক্লিয়াস হিলিয়াম থেকে যখন একটা ইলেকট্রন বের করতে চাও তোমাকে হিউজ পরিমাণে এনার্জি খরচ করা লাগবে। তাই লিথিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান এত বেশি হয়। ঠিক আছে, কারণ তুমি যখন 2 নাম্বার ইলেকট্রন বের করতে চাচ্ছ দ্যাট মিনস কি তুমি হিলিয়াম থেকে একটা ইলেকট্রন বের করবা। আর হিলিয়াম থেকে ইলেকট্রন বের করাটা কি আমার অনেক কষ্টকর একটা ব্যাপার। কেন কষ্টকর ব্যাপার? কারণ হিলিয়ামের 2টা ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাসের মৌল গঠন কাঠামো লাভ করতেছে অবশ্যই, পাশাপাশি যেহেতু সে নিউক্লিয়াসের সবচেয়ে কাছাকাছি অবস্থান করতেছে তার যে স্ট্রাকচারটা সেটা অনেক বেশি স্টেবল থাকে, সেটাকে ভাঙতে আমার অনেক শক্তির প্রয়োজন হয়। তাই লিথিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান এত বেশি। আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে প্রথম আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়, দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়, কেন লিথিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান এত বেশি। ওকে, সবাই বুঝছো? সবাই ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার পরবর্তী একটু আসি, খেয়াল করে দেখো আমরা কি বলছিলাম যে কোন একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমার আয়নীকরণ শক্তির মান বাড়ে। সো তার মানে কি হওয়ার কথা? লিথিয়াম থেকে বেরিলিয়ামের বেশি হওয়ার কথা, বেরিলিয়াম থেকে বোরনের বেশি হওয়ার কথা, বোরন থেকে কার্বনের বেশি হওয়ার কথা, তাই না? অর্থাৎ তুমি যখন বাম থেকে ডান দিকে যাচ্ছ আর বেসিক্যালি আমি তো জাস্ট টেবিলটা উপর থেকে নিচে যদিও আঁকছি এটা কিন্তু 3 নম্বর পর্যায়কে ডিনোট করে। অর্থাৎ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর হচ্ছে নিয়ন, অর্থাৎ একটা পর্যায়কে কিন্তু ডিনোট করে। আর আমরা একটু আগে পড়ে আসছিলাম একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ বিভবের মান বাড়ে। বাট একটু খেয়াল করে দেখো আমরা, এই যে বেরিলিয়াম, বোরন বা নাইট্রোজেন আর অক্সিজেন দুইটা ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। পরীক্ষাতে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, তুমি দেখবা এই দুইটা সেগমেন্ট থেকে প্রশ্ন আসে। আমি স্টার্ট দিচ্ছি যে কেন এরা ব্যতিক্রম ধর্মী মান দেখাচ্ছে, কেন এরা ব্যতিক্রম ধর্মী মান দেখাচ্ছে, প্রশ্ন আসে। ঠিক আছে, আমি স্টার্ট দিয়ে রাখলাম। আমাদের যে পরবর্তী যে প্রশ্ন একটু লেখো, খেয়াল করে দেখো যে এই ব্যতিক্রম গুলোর কারণ ব্যাখ্যা করো। প্রশ্নটা হচ্ছে দেখো, লেখো পর্যায় 2 এর মৌল সময়ের প্রথম আয়নীকরণ শক্তি সাধারণত বাম থেকে ডানে বৃদ্ধি পায়, কিন্তু দেখা যায় বেরিলিয়ামের মান বোরন থেকে বেশি এবং নাইট্রোজেনের মান অক্সিজেন থেকে বেশি। এই ব্যতিক্রম গুলোর কারণ ব্যাখ্যা করো। খাতায় একটু প্রশ্নটা লিখো।
খাতায় একটু প্রশ্নটা লিখুন। লেখা হয়েছে? মামা লিখেছি। আচ্ছা, এখন যেটা করবা একটু, আমি একটা দেখাবো, তোমরা একটা মানে বাসায় করবা বা হোমওয়ার্ক থাকবে এটা। আমি ধরো হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন নিয়ে কথাবার্তা বলি। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। তোমরা একটু কষ্ট করে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করো একটু আগে। 1s2, 2s2, 2s2, আর হচ্ছে 2p3, তাই না? 4 3 7। তোমরা একটু নিচে আবার অক্সিজেনের ইলেকট্রন করে ফেলো, আর একটু ফাঁকা রেখে অক্সিজেনটা করে ফেলো O8। শুধু কি আসবে এখানে 2p4 আসবে, বাকি সব সেম, শুধুমাত্র 2p4 আসবে। ঠিক আছে, অর্থাৎ 2p4 আসবে। করছো? জি মামা। ওকে, আমরা নাইট্রোজেনের ইলেকট্রন দেখলাম আর অক্সিজেনের ইলেকট্রন দেখলাম। এখন মামা কেন নাইট্রোজেনের বেশি হয় তোমরা নিজে নিশ্চয়ই বুঝে গেছো। দেখো, এখানে আমরা জানি যখন কোনো একটা মানে অরবিটাল অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ থাকে, সেই সবচেয়ে বেশি স্টেবল অবস্থায় থাকে। যেহেতু নাইট্রোজেনের যে পি শেলটা আছে সে হচ্ছে কি অর্ধপূর্ণ অবস্থায় আছে, অর্ধপূর্ণ অবস্থায় আছে, সে হচ্ছে কি অনেক বেশি স্টেবল অবস্থায় থাকে। ঠিক আছে, যেহেতু নাইট্রোজেনের সর্ববহিস্থ যে পি অরবিটাল আছে সেটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, সেক্ষেত্রে এটি অনেক বেশি স্টেবল বা স্থিতিশীল অবস্থায় থাকে। তাই তুমি যখন এই নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন বের করতে যাবা তখন তোমাকে কি অনেক বেশি পরিমাণে শক্তি দেওয়া লাগতেছে। কেন? কারণ আমরা জানি অর্ধপূর্ণ অবস্থায় অরবিটাল গুলো অনেক বেশি স্থিতিশীল থাকে। আমরা জানি অর্ধপূর্ণ অবস্থায় অরবিটাল গুলো অনেক বেশি স্থিতিশীল থাকে। সেই ক্ষেত্রে নাইট্রোজেন থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে আবার অক্সিজেন থেকে বেশি পরিমাণে শক্তি দেওয়া লাগতেছে। তাই নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান অক্সিজেন থেকে বেশি। একটু লিখে ফেলো, তোমাদের মধ্যে গুছাই একটু লিখে ফেলো। লিখি, একটু আমাকে বলো লেখা শেষ হলে। মামা লিখেছি। আচ্ছা, চলে এগুলো কি আসে? 1s2, 2s2, আর হচ্ছে 2p2। যদি অক্সিজেন করতে চাও তাহলে কি আসে? যদি অক্সিজেন করি O8 প্লাস, তখন আসে হচ্ছে এখানে 2p3। একটু নিচে নিচে এই দুটাও লিখে ফেলো। এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, আমি সেটাও একটু বলবো। লিখছো? So, আমরা বুঝে গেছি কেন নাইট্রোজেনের বেশি হয়, কারণ নাইট্রোজেনের যে পি অরবিটালটা আছে সেটা অর্ধপূর্ণ অবস্থায় থাকে। অর্ধপূর্ণ অবস্থায় সেই অরবিটালটা অনেক বেশি স্থিতিশীল হয় বা স্টেবল হয়। ডান সবার? জি মামা। আচ্ছা, এখন লক্ষণীয় বিষয় মামা যেটা আসলে এখান থেকে প্রশ্ন, সেটা মানে সেকেন্ড প্রশ্ন, সেটা একটু বলি। সেকেন্ড প্রশ্ন আসে যে যে দেখাও যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ, সরি দ্বিতীয় আয়নীকরণ বিভবের চেয়ে অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান বেশি। প্রশ্ন লেখো, কোশ্চেনটা লেখো, কোশ্চেনটা একটু লেখো যে দেখাও যে দেখাও যে নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানের চেয়ে নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানের চেয়ে অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান বেশি।
নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানের চেয়ে অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান বেশি। মানটা একটু লিখে রাখো, দেখো মানটা একটু লিখে রাখো। নাইট্রোজেনের হচ্ছে 3856, 2856, আর অক্সিজেনের হচ্ছে দেখো 3388। মানটা লিখে রাখো সাইড দিয়ে ব্র্যাকেট দিয়ে। নাইট্রোজেনের হচ্ছে 2856 আর অক্সিজেনের হচ্ছে 3388। সবাই লিখছো পর্যন্ত? সবার শেষ? সবার কি শেষ? আচ্ছা, এই আনসারটা তোমরা আমাকে বলো তো কেন এমনটা হবে এখন? মামা, অক্সিজেনের লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন সরানোর ফলে এটা অর্ধপূর্ণ হয়ে যায়, ওই জন্য। ভেরি গুড, এক্সেলেন্ট, এক্স্যাক্টলি এটাই। প্রথম আয়নীকরণ বিভবের পরে দেখা যায় অক্সিজেনের যে ইলেকট্রন মানে বিন্যাসে কাঠামো থাকে সেখানে পি অরবিটাল তখন অর্ধপূর্ণ হয়ে যায়। দেখো দেখো দেখো, তখন কি হয়, এই পি অরবিটালটা অর্ধপূর্ণ হয়ে যায়। দ্যাট মিনস কি, তখন এখান থেকে ইলেকট্রন সরাইতে আমার শক্তি বেশি লাগতেছে। তার মানে অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান কি হবে? নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানের চেয়ে বেশি হবে। সবাই কি ক্লিয়ার? দেখো তো বুঝছো কিনা, সবাই কি বুঝতে পেরেছো কিনা বলো। মামা। জানেন বুঝছো? জি মামা। স্বস্তিকা বুঝছো? জি মামা। ওকে, একটু আগাই তাহলে। সো আমি তোমার মানগুলো দিয়ে রাখছি ঠিক সেম বেরিলিয়াম আর বোরন, আমি এখন এটা নিয়ে কথা না বলি। আমরা নেক্সট একটু আগাম। এটা হচ্ছে পরবর্তী যে পর্যায়ে আছে, অর্থাৎ 3 নাম্বার পর্যায়ে, তাই তো? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। একটু 2 মিনিট সময় দিয়ে মানগুলো লিখে ফেলো খাতার মধ্যে। মানগুলো একটু খাতার মধ্যে লিখে ফেলো। লেখার একটু বইলো প্লিজ। সো মানগুলা লেখার পর দেখবা যে এখানেও সেম কেস, মানে আগেরটার মতো সেম কেস এখানেও আছে, ব্যাখ্যা সেম, সবকিছুই সেম। আমি আর ব্যাখ্যা করবো না এখানে। এটা জাস্ট তোমাদের হোমওয়ার্ক থাকবে যে এখানে মানের মানগুলো কেন হচ্ছে একটু ব্যতিক্রম ধর্ম দেখায়। ঠিক আছে, তোমাদের মানে 3টা হোমওয়ার্ক হয়ে গেল তাহলে। বেরিলিয়াম, বোরন ছিল আগে, এখন হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আর হচ্ছে ফসফরাস আর সালফার। এদের ক্ষেত্রে সেম প্রশ্নটা যে এদের মানের কেন ব্যতিক্রম হয়। কারণ আমরা জানি কোন একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ বিভবের মান বাড়ে, কিন্তু ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ডান দিকে হওয়া সত্ত্বেও তার আয়নীকরণ বিভবের মান ম্যাগনেসিয়ামের চেয়ে কম। কেন এই ব্যতিক্রম ধর্মী দেখা, মানে ব্যতিক্রম ধর্মীরা দেখায়? আমাদের প্রথম 2 নম্বর প্রশ্ন এটা। ঠিক একই প্রশ্ন তোমাদের কাছে হচ্ছে ফসফরাস আর সালফারের জন্য কেন এটা ব্যতিক্রম ধর্মিতা দেখায়। ঠিক আছে, সবাইকে লিখছো খাতার মধ্যে? 4টা কি লিখছো? জি মামা। আই হোপ প্রশ্নগুলো বুঝে গেছো কোন কোন দুইটা প্রশ্ন করলাম। সো একটু জাস্ট বক্স করে রাখো, কারণ এইগুলা থেকে কিন্তু প্রশ্নগুলো হয়। ঠিক আছে, ওখানে নাইট্রোজেন অক্সিজেন নিয়ে কথা বললাম, বেরিলিয়াম, বোরন ছিল, এখানে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার আর হচ্ছে ফসফরাস। এইটা থেকে খুব একটা প্রশ্ন হয় না, বাট আগে যে দুইটা ছিল আর কি, বেরিলিয়াম, বোরন আর নাইট্রোজেন অক্সিজেন, সেখান থেকে মোটামুটি তুমি রেগুলারলি প্রশ্ন তুমি পাবা, বোর্ডেও আসে, মডেল টেস্টেও আসে, মেন স্কুলের পরীক্ষাগুলোতেও আসে। আচ্ছা, আগাবো সামনে। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে লিথিয়াম ও সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেক বেশি কেন। ব্যাখ্যা আমরা অলরেডি করে ফেলছি, সো এটা নিয়ে আশা করি আর নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। কারণ যখন লিথিয়াম মানে প্লাস থেকে আমরা হচ্ছে আয়টা এটা ব্রেক করতে চাই,
সে কাছাকাছি যে হচ্ছে নিষ্ক্রিয় মৌল আছে হিলিয়ামের গঠন কাঠামো লাভ করে, সোডিয়াম হচ্ছে কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল আছে নিয়ন তার গঠন কাঠামো লাভ করে। সো আমরা জানি নিষ্ক্রিয় মৌলগুলো অনেক বেশি স্টেবল অবস্থায় থাকে, সেখান থেকে ইলেকট্রন বের করতে অনেক শক্তি লাগে। তাই এই দুইটার ক্ষেত্রেই দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা কি হয়, অনেক বেশি হয়। সো আই হোপ তোমরা এটা মানে প্রশ্ন দেখার সাথে সাথে বুঝে গেছো যে উত্তরটা কি হবে। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? অহনা বুঝছো এই পর্যন্ত? অহনা, জি মামা। আফসিন কি বুঝছে এই পর্যন্ত? জি মামা। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে একটু সামনে আগাই দেরি না করে। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন শুধুমাত্র যে এরকম তোমাকে মুখে মুখে স্টেটমেন্ট আকারে দিবে তা না, তোমাকে গ্রাফ আকারেও দিতে পারে। আমি দুইটা গ্রাফ দেখাবো। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, নরমালি এটা আসে না। হ্যাঁ, মানে এটা এখন আপাতত আঁকার দরকার নাই, এটা তুমি তোমাকে পেজ খালি রাখো, সাইড তো দিয়ে দিব, তখন তুমি এটা তুলে নিও। জাস্ট একটু বুঝাই আর কি। দেখো খেয়াল করে দেখো, হিলিয়ামের একটু বুঝাই। হিলিয়ামের দেখো আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, নিয়নের একটু কম, আর্গনের একটু কম। এটার মাধ্যমে বোঝা যায় যে তুমি যত হচ্ছে যে নিচে যাচ্ছ আর কি। আমরা একটুকে বললাম না যে এটা গ্রুপের যত নিচে যাওয়া যায় তত আয়নের শক্তির মান কমে। সেটা নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হচ্ছে। দেখছো, হিলিয়াম বেশি, তারপরে নিয়ন, তারপরে আর্গন, মানে কমবে। ওকে, বেসিক্যালি এই গ্রাফ থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। তোমাকে গ্রাফ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশ ভালো। গ্রাফ থেকে প্রশ্ন করে। যে প্রশ্নগুলো আমি এতক্ষণ জাস্ট মুখে মুখে আলোচনা করলাম বা স্টেটমেন্ট আকারে দেখালাম, ঠিক একই প্রশ্নগুলো তোমাকে জাস্ট গ্রাফ দিয়ে বলতে পারে। ঠিক আছে, আর কিচ্ছু না, তোমাকে গ্রাফ দিয়ে বলতে পারে যে এটার মান কেন এমন হয়েছে বা কেন এমন হচ্ছে না। ঠিক আছে, প্রশ্নটা সেম। তো এই গ্রাফটা তোমরা একটু খাতার মধ্যে তুলে রাখো, কারণ এখান থেকেও প্রশ্ন করতে পারে। যে যে প্রশ্নগুলো করলাম আর কি, একটু যেগুলো দেখালাম সেগুলোই করতে পারে, যে এটা কেন কম, এটা কেন বেশি। আর তোমাকে মনে করো হচ্ছে যে বেরিলিয়ামের মান দিয়ে দিয়ে দেখো, লিথিয়াম বেরিলিয়াম, এটা হচ্ছে বেরিলিয়াম, দেন হচ্ছে বোরন। প্রশ্নটা কেমন হইতে পারে সেটা একটু বলে দিই, দেখো খেয়াল করে। আমাদের চার্টটা একটু দেখি তো। চার্টে দেখো, মনে করো বেরিলিয়াম হচ্ছে 900 আর বোরন হচ্ছে 801। ঠিক আছে, বেরিলিয়াম হচ্ছে 900 আর হচ্ছে এটা 801। এটা সেখান থেকে তোমাকে বুঝাই। দেখো এটা হচ্ছে 900, বুঝাই যাচ্ছে এটা 900 মান। এটা হচ্ছে 900, এটা হচ্ছে 801। তোমাকে কোনো স্টেটমেন্ট দিও না, ঠিক আছে, তোমাকে জাস্ট হচ্ছে গ্রাফটা দিয়েই বললো এখানে বোরন 900 আর বোরন হচ্ছে 801। তোমাকে বলবে যে কেন কেন এখানে ব্যতিক্রম ধর্মী দেখা যায়। তোমাকে বলতে পারে কেন এখানে ব্যতিক্রম ধর্মী দেখা যায়। ব্যাখ্যা নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়ে গেছো ব্যাখ্যা কিভাবে করা লাগে। বেরিলিয়াম হচ্ছে ওই যে অষ্টপূর্ণ, সরি মানে শেলটা পূর্ণ থাকে বা অর্ধপূর্ণ থাকে, এই জন্য শক্তি বেশি লাগতেছে, বোরনের কম লাগতেছে। দেখো এটা হচ্ছে, দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন। ঠিক সেম প্রশ্ন এখান থেকেও আসতে পারে মামা, বুঝছো? মানে তোমাকে গ্রাফ থেকে প্রশ্ন করতে পারে, তোমাকে স্টেটমেন্ট আকারে প্রশ্ন করতে পারে। গ্রাফ দিয়ে বলবে যে নাইট্রোজেন আর অক্সিজেনের গ্রাফটা কেন স্ট্রেট লাইন না হয় একটু ব্যতিক্রম হইলো। সেম প্রশ্ন। দেখো ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, আমরা সব পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ, আমরা এগুলো বুঝে মানে দেখলেই বুঝবো এখন। ঠিক আছে, এটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম। হ্যাঁ, ঠিক আছে, এটা ফসফরাস সালফার। বুঝতে পারতেছো? দেখো এখানে চেঞ্জ আসতেছে, চেঞ্জ গুলো কেন আসে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন করে। ওকে, ক্লিয়ার কিনা? বুঝছো কিনা দেখো তো, গ্রাফটা বুঝছো কিনা, কথা বলো। জি মামা। ওকে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে গ্রাফ থেকে প্রশ্ন আসে, গ্রাফটা ভালো করে একটু বুঝতে হবে। ঠিক আছে, সো আই হোপ তোমার গ্রাফটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। এখানে পুরো মান দেয়া আছে, আমরা মানটাও জানি, আমরা 4 আকারে মান লিখছি। এটা জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এক্স অক্ষে হচ্ছে অ্যাটমিক নাম্বার আর ওয়াই অক্ষে হচ্ছে কিলোজুল পার মোল। আই দ্বারা বোঝায় হচ্ছে অ্যাটমিক এনার্জি। ঠিক আছে, 1 দ্বারা বোঝায় প্রথম আয়নীকরণ বিভব, আই দ্বারা বোঝায় অ্যাটমিক এনার্জি, 1 দ্বারা বোঝায় প্রথম আয়নীকরণ বিভব, কিলোজুল হচ্ছে শক্তির মান, মোল হচ্ছে প্রতি মোল থেকে বের করতে কি পরিমাণ শক্তি লাগে। অ্যাটমিক নাম্বার জানো, যেটা দ্বারা প্রকাশ করা হয়, যেটা পারমাণবিক সংখ্যাকে ডিনোট করে। ওকে ওকে, তো আমরা আয়নীকরণ বিভব নিয়ে কথাবার্তা বললাম, প্রথম আয়নীকরণ বিভব নিয়ে কথা বললাম, দ্বিতীয় আয়নীকরণ বিভব নিয়ে কথা বললাম, আমরা গ্রাফ নিয়ে কথা বললাম, আমরা ব্যতিক্রম ধর্মী যে সকল মৌলগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বললাম। আমি বিশ্বাস করি আয়নীকরণ বিভব নিয়ে যে কোনো প্রশ্ন আসলে তোমরা ইনশাল্লাহ এটা মিস করবা না, অবশ্যই পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা আসবো ইলেকট্রন আসক্তি। তো খাতায় ক্যাপশন দেওয়া হচ্ছে ইলেকট্রন আসক্তি। এই নটা মূর্ধন্য ন হবে, তাড়াতাড়ি টাইপ করছি, ভুল হয়েছে, সম্ভবত মূর্ধন্য হবে। হ্যাঁ, দেখো ইলেকট্রন আসক্তি মানে ব্যাপারটা খুব ইজি। একটা একটা হচ্ছে ছেড়ে প্লাস হইতে কি পরিমাণ শক্তি লাগে, একটা গ্রহণ করে নেগেটিভ হইতে কি পরিমাণ শক্তি নির্গত হয়, ব্যাপারটা এরকম ধরনের। হ্যাঁ, ওকে, ক্যাপশন দেওয়া নিশ্চয় হয়ে গেছে। আমরা সংজ্ঞাটা একটু দেখি, লেখো একটু। ইলেকট্রন আসক্তি কাকে বলে? দেখো, গ্যাসীয় অবস্থায় নিরপেক্ষ পরমাণুতে একটি ইলেকট্রন যুক্ত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে।
অর্থাৎ তুমি একটা মৌলের মধ্যে একটা ইলেকট্রন যুক্ত করে তাকে যে ঋণাত্মক মানে আধানে পরিণত করতেছো, সেই সময়ে কি পরিমাণ শক্তি নির্গত হচ্ছে সেটাই হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বলে এটাকে ইংলিশে। ধরো তোমাকে বললাম যে সোডিয়াম আছে, ধরো সেই সোডিয়ামকে তুমি একটা ইলেকট্রন গ্রহণ করাচ্ছ, ধরো ঠিক আছে, গ্রহণ করে তুমি সোডিয়াম মাইনাস করবা, ধরো Na মাইনাস। এই পার্টটাতে একটা ইলেকট্রন জোর করে ঢুকানোর পরে সে কি পরিমাণ শক্তি নির্গত করতেছে সেটাই হচ্ছে আমার ইলেকট্রন আসক্তির মান। আচ্ছা, লিখছে পর্যন্ত সবাই? লেখা হইলে বইলো, হ্যাঁ। আমরা লিখছি। ওকে, ভেরি গুড। সো লেখো গাণিতিক ভাবে প্রকাশ। এক্স গ্যাসীয় অবস্থায় আছে জন্য জি দ্বারা প্রকাশ করছে, একটা ইলেকট্রন সে গ্রহণ করে সে হচ্ছে ঋণাত্মক আধানে পরিণত হয়েছে এক্স মাইনাস। এটাও গ্যাসীয় অবস্থায়, সাথে কি কিছু শক্তি শক্তি কি হয় নির্গত হয়, জন্য প্লাস এনার্জি। প্লাস এনার্জি দ্বারা বলতে বোঝে শক্তি নির্গত হয়। সো গ্যাসীয় অবস্থায় এক মোল নিরপেক্ষ পরমাণু একক পরিমাণে কি ইলেকট্রন গ্রহণ করে এক একক ঋণাত্মক আধানে পরিণত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে আবার ইলেকট্রন আসক্তি। তোমাদের বইয়ে হয়তো বা এরকম সংজ্ঞাটাই দেওয়া আছে। আচ্ছা, সো গাণিতিকভাবে প্রকাশের পর একটু লিখো যে পরমাণু যদি ইলেকট্রন নিতে আগ্রহী হয় তাহলে শক্তি বেশি নির্গত হয়, তাই এর ইলেকট্রন আসক্তি বেশি। অর্থাৎ যেই পরমাণুটা ইলেকট্রন নিতে যত আগ্রহী তার ইলেকট্রন আসক্তির মান তত বেশি। খুব সহজ জিনিস, দেখো ইলেকট্রন আসক্তি মানে কি, আমি ইলেকট্রনকে চাই। সো যে যত বেশি আগ্রহ দেখাবে তার ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে। লিখে ফেলো লাইনটা। লাইনটা সহজ, এটা নিয়ে ব্যাখ্যা করি তাহলেই বুঝবা। লাইনটা লিখছো? জি মামা। আচ্ছা, এখন একটা সহজ উদাহরণ দেখো, সোডিয়াম আর ক্লোরিন। হ্যাঁ, আমি দুইটা নিতে বোঝানোর চেষ্টা করি। আমাকে বলো তো সোডিয়াম কি ইলেকট্রন ত্যাগ করতে চায় না ইলেকট্রন গ্রহণ করতে চায়? ত্যাগ করতে চাই। এক্স্যাক্টলি, কারণ যেহেতু তার সর্ববস্তুর একটা ইলেকট্রন আছে, কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়নের গঠন কাঠামো লাভ করতে হলে সে একটা ইলেকট্রন ত্যাগ করলেই যথেষ্ট। সে অবশ্যই ত্যাগ করতে চাইবে। ক্লোরিন কি চায়? ইলেকট্রন গ্রহণ করতে। গ্রহণ করতে চায়। কেন? কারণ তার যে কাছাকাছি নিষ্ক্রিয় মৌল আর্গন আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করলে আর্গনের ইলেকট্রন কাঠামো লাভ করে ফেলবে, সে অবশ্যই গ্রহণ করতে চাইবে। তার মানে এটা খুবই স্পষ্ট, এটা খুবই ক্লিয়ার। একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে যখন তুমি যাচ্ছ তোমার আলটিমেটলি কি হচ্ছে, তোমার ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাচ্ছে। তো লিখে তাহলে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি আমার ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। কেন? কারণ হচ্ছে আমি ইলেকট্রনটা চাই, আমি এটা হচ্ছে অধাতব ধর্ম যে প্রকাশ করতে চাচ্ছি, ঠিক আছে, বা ইলেকট্রন গ্রহণ করাটা আমার জন্য সোজা। আর হচ্ছে গ্রুপের উপর থেকে নিচে গেলে দেখো হচ্ছে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়, ঠিক আছে। আপনি উপর থেকে নিচে গেলে সে গ্রহণ করতেই চায় না, ঠিক আছে, মানে উপর থেকে নিচে গেলে সে হচ্ছে কি ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। তো লেখা শেষ হলে বইলো একটু। পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাচ্ছে আর উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। শেষ হবার শেষ। এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখো নোবেল গ্যাস বা যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আছে, যেহেতু তাদের অষ্টক পূর্ণ অবস্থায় থাকে সেই ইলেকট্রন গ্রহণ করতেই চায় না, তার মানে তার এখানে আসক্তির মান বা ইলেকট্রন চাওয়ার যে হচ্ছে যে মানে একটা ব্যাপার স্যাপার আছে সেটা একদম শূন্য পর্যায়ে থাকে বা একদম কম থাকে। ওকে, আই হোপ লিখে ফেলছো, একটু সামনে আগাই। এই পার্থক্যটাই খাতা একটু লিখে ফেলবো যে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য।
এটা দেখলে মানে খুব সহজে তুমি মনে রাখবা, মনে রাখতে পারবা, ঠিক আছে? তো এখানে ইকুয়েশনটা ভেঙে গেছে, এখানে আমি জাস্ট একটু লিখে দিই প্রক্রিয়াটা কি। দেখো হচ্ছে এক্স মাইনাস ইলেকট্রন, দেখো হচ্ছে এক্স প্লাস আর এক্স মাইনাস, সরি এক্স প্লাস হবে এটা, আর এখানে ইলেকট্রন গ্রহণ করে সে, তার মানে এক্স প্লাস ইলেকট্রন লিখে ফেলো হচ্ছে এক্স মাইনাস, অর্থাৎ একটাতে ইলেকট্রন ত্যাগ করে একটা ইলেকট্রন গ্রহণ করে, যেটা ত্যাগ করে সেটা হচ্ছে আয়নীকরণ বিভব, যেটা গ্রহণ করে সেটা হচ্ছে কি আমার ইলেকট্রন আসক্তি। একটা করে দেখো, তুমি জাস্ট মানে পড়লে এখন খুব সহজে বুঝবা যে কোনটার উদ্দেশ্য কি। দেখো সংজ্ঞাটা দেখো, আয়নীকরণ শক্তি সংজ্ঞানে কি বলা আছে, আমরা দেখছি যে ইলেকট্রন অপসারণে প্রয়োজনীয় শক্তি। অন্যদিকে ইলেকট্রন আসক্তিকে কি বলা আছে, ইলেকট্রন গ্রহণে নির্গত শক্তি। তো সংজ্ঞাটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, সংজ্ঞাটা কি ডিনোট করে বা কি বোঝায়। প্রক্রিয়া আমরা মানে গাণিতিক যে প্রকাশ সেটা দেখে আসছি, একটা ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হচ্ছে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। 3 নাম্বার আসি শক্তির ধরন। আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তিতে শক্তিটা কি গ্রহণ করতে, শক্তি সে গ্রহণ করে ইলেকট্রন অপসারণ করে। অন্যদিকে ইলেকট্রন আসক্তিতে হচ্ছে শক্তি নির্গত হয়, ঠিক আছে? সব একটু লিখে ফেলো একটু মানে পার্থক্যগুলা। তো জাস্ট পার্থক্যটা মনে রাখতে তুমি খুব ইজিলি মানে কম্পেয়ার করতে পারবা যে আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়, ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝায়। তোমার কখনো কনসেপ্টে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। দেন হচ্ছে এটা অলওয়েজ পজিটিভ, যেহেতু সে শক্তি গ্রহণ করে, আর যদি শক্তি সে ত্যাগ করে এটা হচ্ছে অলওয়েজ ঋণাত্মক হয়, শক্তি বের হয়ে যায়। এটা ধাতুতে কম থাকে আয়নীকরণ শক্তি, বা তুমি যত বেশি অধাতুর দিকে যাবা বা বাম থেকে ডান দিকে যাবা বৃদ্ধি পাবে। আয়নীকরণ শক্তির সর্বোচ্চ মান হচ্ছে নোবেল গ্যাসে। ইলেকট্রন আসক্তির সর্বোচ্চ মান হচ্ছে হ্যালোজেন বা গ্রুপ 17-এ, হচ্ছে গ্রুপ 17 লিখে রাখো, গ্রুপ 17-এ হচ্ছে আমার আয়নিক ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ, এটা হচ্ছে গ্রুপ 18-এ। পর্যায় সম্পর্ক বাম থেকে ডানে গেলে বাড়ে, এটা বাম থেকে ডানে গেলে বাড়তেছে। গ্রুপে পরিবর্তন কি হয়, উপর থেকে নিচে গেলে হ্রাস হয়, উপর থেকে নিচে গেলে হ্রাস হয়। দেখো দুইটা কিন্তু সেম থাকতেছে, হ্যাঁ, এমসিকিউতে ভুল করো না। সো এই ফ্যাক্টর গুলো কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, নিউক্লিয়ার চার্জ, অ্যাটমিক রেডিয়াস, এগুলো অ্যাটমিক সাইজ, ইলেকট্রন অ্যাট্রাকশন, এগুলোর উপর ডিপেন্ড করে, একটু লিখে রাখো। উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রন ছাড়ার প্রবণতা, এটা হচ্ছে ইলেকট্রন নেয়ার প্রবণতা। সো লেখা হলে একটু বললো আমাকে, হ্যাঁ প্লিজ। ভাই তো লেখার পরে আমি হচ্ছে মানে আমাদের যে গ্রুপটা আছে গুগল ক্লাসরুমে, সেখানে আমি লিঙ্কটা ক্রিয়েট করে দিব। একটু সময় নিয়ে আমাকে ক্লাস ওয়ার্কটা মানে ওখানে সাবমিট করে দিও, ঠিক আছে, ক্লাসের পরে। জানি লিখছো? মামা লিখছি। সাফা লেখা শেষ হলে বলবা। সরি আমি তোমাদের একটা মানে চ্যাপ্টারে অনেকগুলো ক্লাস ধরে দিয়ে নিলাম, আগে একটু ক্লাস কমায় শেষ করতে হবে, ঠিক আছে? মানে মানে বলো না রিলেটেড অনেক কিছু চলে আসে, এই জন্য সময় একটু বেশি লাগে, এই সমস্যা। কারণ আমাদের রাসায়নিক মানে বন্ধনে খুব একটা সময় লাগবে না, কারণ আমরা অনেক কিছু পড়ে ফেলছি। তো দেখবো যে অল্প সময়ের মধ্যে আমাদের রাসায়নিক বন্ধন শেষ, এক ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। অস্মিতা লিখছো? মামা লিখছি। ওকে ওকে, আসলে বলতেছি তো এই জন্য বুঝা যায় না, লিখতে কত সময় লাগবে, হয়তো আমি লিখলে আরো সময় লাগবে।
মাইমুনা না বুঝলে জিজ্ঞাসা করো, না বুঝলে বইলো। তোমরা প্রত্যেকটা লেকচার খুব সুন্দর করে নোট করে রাখো, ঠিক আছে, মানে একটা জায়গায় রাখো। এবার রিভিশন করলে তোমার সব কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তুমি অনেক সবার চেয়ে ইনশাল্লাহ ভালো কেমিস্ট্রি পারবে, এটা আমি মানে বিশ্বাস করে বলতে পারি। বাট তুমি ক্লাস নেওয়ার সময়, নোট করার সময় সবটা একটা নির্দিষ্ট জায়গায় রাখো, মানে খাতাগুলো গুছায় রাখো, যেন তুমি যখন পড়তে যাবা, রিভিশন করতে যাবা, যেন তোমার কাছে জিনিসপত্রগুলো একসাথে থাকে আর কি। কনসেপ্ট গুলো বুঝলে নিজের মতো করে লিখা যায়, কোনো সমস্যা নেই, বাট কনসেপ্টটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। মামা লিখেছি। সাবাস। আফসিন তুমি কি লিখছো? মামা লিখছি, প্রায় শেষ। So, আশা করি এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টই তুমি বুঝতে পারবা। এখানে একটা পয়েন্ট একটু পরে কথা বলতেছি, নিউক্লিয়াসের চার্জ, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো, বা চার্জ ঘনত্ব নিয়ে একটু কথা বলবো। সো আই হোপ এখানে এই পর্যন্ত লেখা শেষ। স্বস্তিকা লিখছো? মামা লাস্টটা একটু বাকি আছে। ওকে ওকে, সুন্দর করে লেখো, তোমার জন্যই লিখবা, ঠিক আছে, কারণ রিভিশন করা গেলে তোমারই কাজে লাগবে। সো তুমি তোমার জন্য করেই গুছাই লিখো, কোনো সমস্যা নেই। মামা লিখেছি। অহনা তোমার লেখা হয়েছে? অহনা, জি মামা। স্বর্ণই তুমি লিখছো? জি মামা। ওকে, আফসিন শেষ? জি মামা। ওকে, কেউ নিশ্চয়ই কোনো পয়েন্ট বুঝোনি এমন কোনো পয়েন্ট থাকারই কথা না, সবগুলো পয়েন্টই বুঝতে পারার কথা ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা হচ্ছে 2 নম্বর যে পর্যায়ে আছে, মানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এদের একটু ইলেকট্রন আসক্তির মানটা একটু লিখবো। তো একটু আবারও একটা বক্স করো, বক্স করে লিখে ফেলো একটু মানগুলো কত, মানে এটা বুঝে অ্যাপ্রক্সিমেটলি, মানে হচ্ছে মান। লিথিয়ামের হচ্ছে -60, বোরনের হচ্ছে 0, ঠিক আছে, -60 এটা অ্যাপ্রক্সিমেটলি 60 বলতে পারি, ঠিক আছে, -60 বলে অ্যাপ্রক্সিমেট 60, 27, 122, 141, 328, 0। এখানে মাইনাস বলতে বেসিক্যালি বোঝায়, বা 60 বলতে পারো, 60, 27, 122, 141, 328, 0। মাইনাস বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে মামা যে ঋণাত্মক, সে ত্যাগ করে, ঠিক আছে। সো -60 লিখতে পারো, সমস্যা নেই। -60, -27, -122, -141, -328। মাইনাস বলতে বোঝায় সে শক্তি ত্যাগ করে, ঠিক আছে, শক্তি ত্যাগ করে। আমরা দেখবো যেমন যখন হচ্ছে তাপ রসায়ন পড়বো, দেখবো যে ডেল এইচ এর মান আর শক্তির যে পরিবর্তন, সেটা 2 রকম মান হতে পারে। একটা হচ্ছে পজিটিভ মান হইতে পারে, একটা হচ্ছে নেগেটিভ মান হইতে পারে। পজিটিভ হইতে পারে বা হচ্ছে নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে মান। নেগেটিভ মান বলতে বোঝায় মামা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে, বা তাপ উৎপাদে, আমরা দেখবো, হ্যাঁ, আমাদের পড়া আসলে দেখবো। নেগেটিভ মান বলতে বোঝায় তাপ উৎপাদে, অর্থাৎ সে তাপ উৎপন্ন করবে। আর পজিটিভ বলতে বোঝায় তাপ শোষী, হ্যাঁ, তাপ সে শোষণ করবে। তো দেখো, যখন আমরা মানটা পজিটিভ পাইছিলাম, সে হচ্ছে তাপ গ্রহণ করছে বা শোষণ করছে। আর যখন মানটা আমরা নেগেটিভ পাচ্ছি, সে হচ্ছে তাপ উৎপন্ন করতেছে বা তাপ হচ্ছে নির্গত করতেছে, ঠিক আছে। সেই জন্য সবগুলো মানের আগে মাইনাস দেওয়া, -60, -27, -122, -141, -3828, আর হচ্ছে 0। লিখছো সবাই? লেখো একটু। জি মামা। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখানে নাইট্রোজেনের মান অলমোস্ট 0, নিয়নের মান অলমোস্ট 0, তারপর হচ্ছে দেখো এখানে ব্যারিলিয়ামের মান হচ্ছে অলমোস্ট 0, তিনটার মান হচ্ছে অলমোস্ট 0। যদি এখান থেকে আসলে ব্যাখ্যা তোমার ওরকম আসলে আসবে না, শুধুমাত্র আসে হচ্ছে মানে পর্যায়ের গ্রুপের সম্পর্ক নিয়ে প্রশ্ন আসে। তারপর আমি একটু জাস্ট বলবো, ব্যারিলিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়ায়। ব্যারিলিয়াম দাঁড়ায় হচ্ছে, ব্যারিলিয়াম হচ্ছে 4, তো সাইডে একটু করে ফেলো, 1s2 2s2, 1s2 2s2। সো দেখো মামা খেয়াল করে, তার প্রথম যে অরবিটাল আছে 1s2, সেখানে হচ্ছে কিছু পূর্ণ অবস্থায় আছে। 2 নম্বরে দেখো s অরবিটালে সে পূর্ণ অবস্থায় আছে।
তার মানে এই যে অবস্থাটা আছে অর্থাৎ বেরিলিয়াম যে অবস্থায় থাকে সাধারণত সেটা হচ্ছে অনেকটা স্ট্যাবল অবস্থায় থাকে, তাই সে আসলে ইলেকট্রন গ্রহণ করতে চায় না, সে ইলেকট্রন গ্রহণ করতে চায় না, তাই তার ইলেকট্রন আসক্তির মান অলমোস্ট শূন্য। ওকে, সো এটা হচ্ছে প্রথমটা ব্যাখ্যা। নাইট্রোজেনের ব্যাখ্যা একটু করি, অলরেডি আমরা করে ফেলছি নাইট্রোজেনের ব্যাখ্যা। কি হয় যে পি অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, সে ইলেকট্রন আর গ্রহণ করতে চায় না, তাই নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান অলমোস্ট হচ্ছে শূন্য। নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান অলমোস্ট শূন্য। ঠিক আছে, নিয়ন সে হচ্ছে অষ্টপূর্ণ অবস্থায় থাকে, অষ্টপূর্ণ অবস্থায় থাকে, তাই তার ইলেকট্রন আসক্তির মান হচ্ছে অলমোস্ট শূন্য হয়। ঠিক আছে, সো তিনটার ব্যাখ্যা দিলাম যে কেন হচ্ছে শূন্য অবস্থায় থাকে। ঠিক আছে, সো আমি আবার বলি, বেরিলিয়াম সে হচ্ছে 2s পূর্ণ অবস্থায় থাকে, তাই ইলেকট্রন গ্রহণ করতে চায় না। নাইট্রোজেন পি অর্ধপূর্ণ অবস্থায় থাকে, ইলেকট্রন গ্রহণ করতে চায় না। নিয়নের ক্ষেত্রেও সেম কথা, নিয়ন হচ্ছে অষ্টপূর্ণ অবস্থায় থাকে, তাই হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। আচ্ছা, এখন আমার একটু তোমরা কেউ বলো যে এই যে লিথিয়াম বোরন কার্বন অক্সিজেন আর হচ্ছে ফ্লোরিন, দেখো খেয়াল করে আমরা কি জানি, বাম থেকে ডানে গেলে কি আলটিমেটলি বাম থেকে ডান দিকে গেলে হচ্ছে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, বাট দেখো খেয়াল করে লিথিয়ামের হচ্ছে 60, বাট দেখো বোরনের কত 27, বোরনের হচ্ছে 27। ঠিক আছে, এই ক্ষেত্রে একটু চেঞ্জ আসে, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে চেঞ্জটা কেন আসে, বলতে পারবা কেউ? লিথিয়ামের মানটা দেখো এখানে বেশি আসে, বাট হচ্ছে বোরনের হচ্ছে মানটা দেখো একটু কম আসতেছে। ঠিক আছে, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে কেন লিথিয়ামের মানটা বেশি, বোরনের মানটা কম? কেউ কি গেস করে বলতে পারবা? তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, একটু চিন্তা করো, 2 মিনিট সময় দিচ্ছি, চিন্তা করো। তুমি একটু ভাবো, তারপর আমি জিজ্ঞাসা করবো যে কেন এমন হইতে পারে। মা হ্যাঁ বলো। মামা এখানে হচ্ছে লিথিয়াম যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটার এস অরবিটালটা পূর্ণ হয়ে যায়, কিন্তু বোরনের ক্ষেত্রে এটা একটা ইলেকট্রন গ্রহণ করলে এটার পি অরবিটালটা অর্ধপূর্ণ বা পূর্ণ হয় না, অর্থাৎ স্টেবল হয় না। সেজন্য এক্স্যাক্টলি, ভেরি স্টেবিলিটি ভেরি গুড, অর্জন ভেরি গুড। ঠিক আছে, তো এই জন্য লিথিয়ামের মানে সোজা কথা এটাই যে মানে ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝায়, যে সে কে কত ইলেকট্রনকে বেশি চাচ্ছে। যেহেতু লিথিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করলে তার এস যে অরবিটালটা আছে সেটা পূর্ণ হয়ে যায়, তাই লিথিয়ামের ইলেকট্রন আসক্তির মান কি বোরনের চেয়ে বেশি হয়। তো খাতা একটু লিখে রাখো যে লিথিয়াম লিথিয়াম একটি ইলেকট্রন গ্রহণ করলে যেহেতু তার এস অরবিটাল পূর্ণ হয়ে যায়, তাই লিথিয়ামের ইলেকট্রন আসক্তি বোরনের চেয়ে বেশি হয়। ব্র্যাকেটে মানগুলো লিখে রাখো একটু। সবাই বুঝছো? এটা সবাই বুঝছো? সাইন বুঝছো? জি মামা। ভেরি গুড। সবাই বুঝছো? জি মামা। ওকে, সো দেখো এবার হচ্ছে সোডিয়াম থেকে শুরু করে ম্যাগনেসিয়াম, একটু এই মানটা লিখে রাখো। 3 নাম্বার যে পর্যায়ে আছে, থার্ড পর্যায়ে, সেই মানটা একটু লিখে রাখো। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই ক্ষেত্রেও দেখো সেম, সোডিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম, দেখো সোডিয়াম থেকে অ্যালুমিনিয়ামের কম হচ্ছে। নর্মালি হচ্ছে কি বাম থেকে ডানে গেলে বাড়ার কথা, এক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাচ্ছে। এখানে আরেকটা ব্যতিক্রম দেখা যাচ্ছে, দেখো সিলিকন আর হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে। তো আগে মানগুলো লেখো।
আচ্ছা, একটু এটা বক্সটা আঁকা হইলে আমি তোমাদের জিজ্ঞাসা করবো কিছু প্রশ্ন, একটু লেখো আগে। তোমরা সোডিয়ামের পাশাপাশি তোমার সোডিয়ামের হচ্ছে যে ইলেকট্রন সেটা একটু লিখে ফেলতে পারো, যেহেতু যেগুলো ব্যতিক্রম আমরা লিখে ফেলি পাশাপাশি, তাহলে আমাদের একবার এখানে শেষ হয়ে যাবে। সো এখানে নিয়ন থাকে হচ্ছে 10, নিয়ন থাকে 10, পাশাপাশি থাকে হচ্ছে 3s1, তাই তো? 3s1। অ্যালুমিনিয়াম থাকে হচ্ছে নিয়ন 3s2 প্লাস 3p1, নিয়ন 3s2 প্লাস 3p1। সিলিকনটা একটু করে ফেলো। সিলিকন হচ্ছে আমার 14, সো 3s2 3p2, 3s2 3p2। আমি সবগুলা করতেছি না, জাস্ট লাস্টে সেলটা করতেছি। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। ফসফরাস হচ্ছে 3s2 3p3, 3s2 3p3। তোমাদের সবার যদি আঁকা হয় লেখা হয় একটু তোমাকে বইলো, কেন প্রশ্নগুলো একটু তোমাদেরকে করবো। দেখো আমি যে প্রশ্নগুলো করতেছি প্রত্যেকটা কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন, বারবার করে বলতেছি। তো মনোযোগ দিয়ে একটু খালি নোট করে রাখো, হ্যাঁ, না বলতে জিজ্ঞাসা করো। সবাইকে ডান এ পর্যন্ত সবার? জি মামা। আচ্ছা, এখন দেখো প্রথম প্রশ্নটা মানে কি ধরনের প্রশ্ন হতে পারে দেখো খেয়াল করে। আমরা জানি হচ্ছে কোন একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে হচ্ছে আমার ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়, বাট আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের এখানে 53 হলেও তার যে ডান দিকের মূল অ্যালুমিনিয়াম আছে তার ইলেকট্রন আসক্তির মান কমে যাচ্ছে 44। প্রশ্ন হচ্ছে কেন কমে যাচ্ছে। দেখো খেয়াল করে। আচ্ছা তোমরা বলতে ব্যাখ্যাটা দাও তো কেউ একজন, কেন কমে যাচ্ছে? খুব সহজ। মামা বলো। কারণ এখানে সোডিয়ামে একটা ইলেকট্রন গ্রহণ করলে সোডিয়াম হচ্ছে তার এস অরবিটাল পূর্ণ করতে পারবে, আর অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করলে তার পি মানে অরবিটাল অর্ধপূর্ণ হ্যাঁ, বা পরিপূর্ণ হবে না, তাই ভেরি ভেরি গুড। হ্যাঁ, তাই হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন আসক্তি মান বেশি, এক্স্যাক্টলি, ভেরি গুড। এবার হচ্ছে আমাকে অন্য একজন মানে সাফা উত্তর দিচ্ছে, সাফা উত্তর একদমই কারেক্ট, যে সোডিয়াম যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তার হচ্ছে 3s এর অরবিটালটা পূর্ণ হয়ে যাচ্ছে, তার মানে তার তার হচ্ছে ইলেকট্রন চাহিদাটা বেশি, আকর্ষণটা বেশি। অন্যদিকে 3p1 এ যদি একটা ইলেকট্রন সে গ্রহণ করে তখন পি অরবিটালটা অর্ধপূর্ণ হয় না, পরিপূর্ণ হয় না, তাই হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে সোডিয়ামের চেয়ে কম হয়। পরবর্তী প্রশ্ন, যে সিলিকনের চেয়ে ফসফরাসের ইলেকট্রন আসক্তির মান কেন কম, কে ব্যাখ্যা করো বলো, কেউ একজন ব্যাখ্যা করো। বলো কেন। মামা এখানে হচ্ছে হ্যাঁ, সিলিকন হুম, একটা ইলেকট্রন গ্রহণ করে এটার পি অরবিটালটা অর্ধপূর্ণ হয়ে যায়, এক্স্যাক্টলি, কিন্তু ফসফরাসের এটা হচ্ছে পি অরবিটালে 4টা ইলেকট্রন হয়ে যায়, যেটা অর্ধপূর্ণ না বা স্টেবল না। সেক্ষেত্রে সিলিকনটা বেশি স্টেবল হয়ে যায় এর জন্য। ইয়েস। যেহেতু ইলেকট্রন একটা, সরি, সিলিকন একটা ইলেকট্রন গ্রহণ করে মানে পি গ্রহণ করলে পি অরবিটালটা অর্ধপূর্ণ হয়ে যায় বা স্থিতিশীল হয়ে যায়, তাই সিলিকনের ইলেকট্রন আসক্তির মান ফসফরাসের বেশি, ফসফরাস বেশি। সাইড টু সাইড করে লিখে রাখো তোমরা দুইটা দুইটা প্রশ্নের হচ্ছে উত্তর, যে যেহেতু সিলিকন একটা ইলেকট্রন গ্রহণ করলে তার পি অরবিটাল অর্ধপূর্ণ হয়ে যায়, সে অনেক বেশি স্টেবল অবস্থায় চলে যায়, তাই সিলিকনের ইলেকট্রন আসক্তির মান ফসফরাসের চেয়ে বেশি হয়। ভেরি গুড, এক্সিলেন্ট। ঠিক সেম প্রশ্ন ম্যাগনেসিয়ামের কেন শূন্য হয়, কারণ ম্যাগনেসিয়াম কিন্তু মানে হচ্ছে একটা স্টেবল অবস্থায় থাকে, তার যেটা অ্যাস অরবিটাল পূর্ণ অবস্থায় থাকে সে আসলে এটা গ্রহণ করতে চায় না, ম্যাগনেসিয়ামের জন্য শূন্য হয়। আর্গন শূন্য হয় কেন, কারণ আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। তো দেখো এখন তোমরা খুব সহজেই কেন বাড়তেছে, কেন কমতেছে, কেন শূন্য, সেগুলো কিন্তু একদম আশা করি বুঝতে পারতো, ভিজুয়ালাইজ করতে পারতো। মানে তোমাদের এগুলোতে আটকানো আশা করি সম্ভব নেই ইনশাআল্লাহ। সবাই লিখতে পর্যন্ত সবার ডান? জি মামা। জি।
আচ্ছা, সাবাস। সো এটা হচ্ছে একটা মানে গ্রাফ, আমি গ্রাফটা এখন আঁকার দরকার নেই, স্লাইড দিয়ে তোমরা এটা জাস্ট অ্যাড করে নিও, ঠিক আছে? সো হাইড্রোজেন থেকে হচ্ছে হিলিয়ামের একদমই কমে, 0 বা 0 হচ্ছে কম, তারপর লিথিয়াম, ঠিক আছে? সো জাস্ট এটা একটু মানে জাস্ট ড্র করে নিও খাতার মধ্যে। আমরা একটু আগাই সামনে। আচ্ছা, গ্রুপ যে 17 আছে, গ্রুপ 17, হ্যাঁ, একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ ইলেকট্রন আসক্তি মান বাড়ে না কম, আমরা পড়ে আসছি, একটু বলো তো। উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে নাকি কমে? নেই। কমে, ঠিক আছে? সো আমরা জানি কি কোন একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে। বাট একটু খেয়াল করে দেখো, এই ফ্লোরিন আর ক্লোরিনের ব্যতিক্রম ধর্মীয় দেখা দেয়, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, খুবই একটা মানে হট ফেভারিট কোশ্চেন স্যারদের, খুবই পছন্দের একটা কোশ্চেন, যে কেন এখানে ব্যতিক্রম ধর্মী দেখা দেয় বা কেন এই মানটা ব্যতিক্রম হয়। দেখো, নর্মালি ফ্লোরিনের সবচেয়ে বেশি হওয়ার কথা, তারপরে ক্লোরিনের হওয়ার কথা, বাট এখানে উল্টা দেখা যায়, ফ্লোরিনের কম বাট ক্লোরিনের তার চেয়ে বেশি হয়। সেটা কেন হয় সেখান থেকে প্রশ্ন আসে। প্রশ্ন হচ্ছে কি, আগে একটু বক্সা লেখো, মানটা লেখো, লিখে প্রশ্নটা লেখো যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চেয়ে বেশি হয় কেন? ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চেয়ে বেশি হয় কেন? দেখা গেল বইলো। মামা লিখেছি। ভেরি গুড, সবাই লিখছো? সবাই লেখা হলো একটু বইলো। মামা লিখেছি। ওকে, আই হোপ সবাই লিখে ফেলছো, সমস্যা মানে হওয়ার কথা না। একটু ব্যাখ্যা করবো, দেখো খেয়াল করে, যে মানে হয় কি, এই যে ফ্লোরিন আর ক্লোরিন, হ্যাঁ তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাসটা একটু লিখো আগে এক পাশে, ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাসটা এক পাশে লিখো, দেন ফ্লোরিনের ছবিটা একটু আঁকো, ফ্লোরিনের ছবিটা একটু আঁকো, দেন ফ্লোরিনের ছবিটা একটু আঁকো। সো ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাস লেখো, দেন ছবিটা আঁকো, 2 আর হচ্ছে 7, 7, এটা হচ্ছে 2, 8, 7, জানো এগুলা খুবই সহজ জিনিস। 2, দেন হচ্ছে এটাতে 8, আর লাস্টে থাকে 7। So, আমরা পড়ে আসছি একটু আগে, যে আমরা যখন ইলেকট্রন আসক্তির মানের কথা চিন্তা করি, আমরা জানি হ্যালোজেন যে গ্রুপটা আছে বা গ্রুপ 17 আছে, সেই গ্রুপ 17 এ হচ্ছে আমার ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ থাকে, তাই না? সর্বোচ্চ থাকে। বাট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। এখন প্রশ্ন হচ্ছে কেন বেশি? আমি সহজ করে ব্যাখ্যা করার চেষ্টা করি, দেখো বুঝো কিনা। দেখো মামা, এই যে ফ্লোরিন, তার সর্ববহিস্থ স্তরে 7টা ইলেকট্রন আছে, এই ক্লোরিন তার সর্ববহিস্থ স্তরে 7টা ইলেকট্রন আছে, অর্থাৎ দুজনে কি ইলেকট্রন চায়। কেন ইলেকট্রন চায়? সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, সে যে কাছাকাছি নিষ্ক্রিয় মৌল আছে, একজন নিয়ন একজন হচ্ছে আর্গনের গঠন কাঠামো লাভ করতে পারবে, সোজা কথা। এখন সমস্যাটা কোন জায়গায় সেটা একটু বলি। আমাকে বলো তো, ইলেকট্রন কোন চার্জ ধর্মী বলতো, ধনাত্মক আর ঋণাত্মক চার্জ ধর্মী? ঋণাত্মক। ঋণাত্মক, জানো সবাই ঋণাত্মক। একটা ইলেকট্রন যখন তুমি প্রবেশ করাবা তার মধ্যে, সেও কি ঋণাত্মক, সে হচ্ছে কি ঋণাত্মক। তার মানে তুমি যখন একটা ঋণাত্মকের চার্জ মানে মানে প্রবেশ করাতে চাও, সে কিন্তু বাধা দিতে চায়, আলটিমেটলি বাধা দিতে চায়, তার কারণে শক্তি নির্গত হয়, যেটা আমরা বললাম যে মাইনাস হয়। এখন কি হয়, ফ্লোরিনের যে আয়তনটা আছে মামা,
সে আয়তনটা হচ্ছে একটা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় চার্জ থাকে অনেক বেশি। বা আমরা বলতে পারি, খাতায় একটু লিখো যে ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি। খাতায় একটু লেখো যে ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি। ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে একক আয়তনে চার্জের সংখ্যা বেশি। ব্র্যাকেট দিয়ে লেখো একক আয়তনে চার্জের সংখ্যা বেশি। প্রথমে লেখো ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি, ব্র্যাকেট দিয়ে লেখো একক আয়তনে ফ্লোরিনের চার্জের সংখ্যা বেশি। লিখছো? লিখেছি। দেখো অন্যদিকে ক্লোরিনের চার্জ ঘনত্ব ফ্লোরিনের তুলনায় কম। অন্যদিকে ক্লোরিনের চার্জ ঘনত্ব ফ্লোরিনের তুলনায় কম, যার কারণে দেখো যার কারণে ইলেকট্রন, দেখো অন্যদিকে ক্লোরিনের চার্জ ঘনত্ব ফ্লোরিনের তুলনায় কম, যার কারণে ক্লোরিন সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। দেখো যার কারণে ক্লোরিন সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। ব্যাপারটা একটু সহজ করে বলি যে দুইটার সর্ববৈস্তরে হচ্ছে 60টা করে ইলেকট্রন আছে, বাট একটাতে জায়গা অনেক কম, একটা জায়গা একটু বেশি। জায়গা কম থাকাতে সমস্যা কি হয়েছে মামা, যে ওরা আসলে গ্রহণ করতে চায় না। কেন গ্রহণ করতে চায় না? যেহেতু কম জায়গাতেই 60টা ইলেকট্রন আছে বা চার্জ ঘনত্ব বেশি, সে আসলে কি অন্য একটা ইলেকট্রন খুব একটা ইজিলি গ্রহণ করতে চায় না। অন্যদিকে ক্লোরিন যেহেতু তার জায়গাটা যেহেতু একটু বড়, সে রিল্যাক্সেই কি আলটিমেটলি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাই হচ্ছে কি আমার ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন আসক্তির মান বেশি। দেখো ফ্লোরিনের তুলনায় ইলেকট্রনের আসক্তির মান বেশি। ফ্লোরিনটা খুবই ছোট, চার্জ ঘনত্ব বেশি থাকে, তাই তার ইলেকট্রন সে নিতে চায় না। সো মেইন কথা একটাই, সেটা হচ্ছে কি ফ্লোরিনের চার্জ ঘনত্ব ক্লোরিনের তুলনায় বেশি হওয়ায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। খাতায় জাস্ট বক্স করে লাইনটা লিখে রাখো, ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব ক্লোরিনের তুলনায় বেশি হওয়ায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। মামা আরেকবার বলা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলতেছি আমি। দেখো ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব ক্লোরিন অপেক্ষায় বেশি বলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি অর্থাৎ তুমি যদি এই প্রশ্নের পরীক্ষাতে আসে, তুমি অবশ্যই ইলেকট্রন ঘনত্ব দিয়ে ব্যাখ্যা করবা। জাস্ট এই ব্যাখ্যাটা করলে না, আর কিছু লাগবে না। ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই সে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। ওদিকে ক্লোরিনের যদি আকারটা যদি একটা স্টেবল অবস্থায় থাকে, সে ইজিলি ইলেকট্রনটা সে গ্রহণ করতে পারে। তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা কি ফ্লোরিনের চেয়ে বেশি হয়। আমরা দেখতে পাইছি মানটা কত আছে, ক্লোরিন হচ্ছে 349 আর ফ্লোরিন হচ্ছে 328। মানটা লিখে রাখো ব্র্যাকেট দিয়ে, তাইলেই হচ্ছে। লিখছো? জি মামা। সবার শেষ কিনা? জি মামা। তাই লিখছো? স্বস্তিকা? জি মামা। ওকে, দেখো লাস্টে একটা প্রশ্ন আছে যে গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে কেন? কি ব্যাখ্যা করতে পারবে এটা? এনিওয়ান? আচ্ছা, আমি এখানে জাস্ট 3টা পয়েন্ট লিখে রাখছি। এক নম্বর হচ্ছে লেখো যে পরমাণুর আকার বৃদ্ধি পায়। একটা লেখা হচ্ছে পরমাণুর আকারটা বৃদ্ধি পায়, ফলে তুমি যখন উপর থেকে নিচে যাচ্ছ তখন আলটিমেটলি কি হয়, একটা করে স্তর বৃদ্ধি পাচ্ছে, একটা করে কি স্তর বৃদ্ধি পাচ্ছে। স্তর বৃদ্ধি পাওয়া মানে মানে কি নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়া। আর নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়া মানে কি সে ইলেকট্রন তখন আর গ্রহণ করতে যায় না, সে তার আকর্ষণটা কমে যায়। ঠিক আছে, তো এক নম্বর পয়েন্টটা কি পরমাণুর আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পায়, একটা করে স্তর বৃদ্ধি পায়, স্তর বৃদ্ধি পাওয়া মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পাওয়া,
দূরত্ব বৃদ্ধি পাইলে কি আলটিমেটলি মানে ইলেকট্রন গ্রহণ করতে চায় না বা আকর্ষণ কমে যায়, ঠিক আছে? এটা প্রথম পয়েন্ট। দুই নাম্বার লেখো, সেটা শেষ করো আগে, শেষ করে তারপর শেষ হলে বলো একটু এটা। এক নম্বর পয়েন্ট, দুই নম্বর পয়েন্ট লেখো একটু। এক নম্বর পয়েন্ট শেষ হবার, পরমাণু আকার বৃদ্ধি পাওয়া মানে একটা করে স্তর বৃদ্ধি পাওয়া, স্তর বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে দূরত্ব বাড়া, দূরত্ব বাড়লে সে ইলেকট্রন গ্রহণ করতে চায় না, তাহলে তার মানে ইলেকট্রন এফিনিটি কমে যায়। এক নম্বরটা হলে একটু বললো প্লিজ, এক নম্বরটা হলে বল, দুই নম্বরটা একটু বোঝাই তারপর তোমার লিখে ফেলো। তিনটা মানে মিনিং অনেকটা সেম, বাট তিনটা পয়েন্টে লিখলাম, পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করলে বেটার, ঠিক আছে? দুই নম্বর পয়েন্টটা দেখো, শিল্ডিং প্রভাব বৃদ্ধি। শিল্ডিং প্রভাব বৃদ্ধি দেখো, শিল্ড বলতে বোঝায় কি, মানে বাধা দেওয়ার যে ব্যাপারটা আছে, শিল্ড দেওয়া, ঠিক আছে? সো কি হয় যে দেখো ভেতরের যে ইলেকট্রন গুলো আছে সেটা কি করে, বাইরের ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে ঢেকে রাখে। যখন তোমার স্তরটা বাড়ে, দেখো আমরা কি হয়, স্তর বাড়া মানে কি, একেবারে বাইরের যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলা কি এই ভিতরে শিল্ডের মধ্যে, শিল্ডের কি এটা আবরণের মধ্যে পড়ে যায়। দেখো এটা একটা শিল্ডের মতো কাজ করে, যে আমি তো ভিতরে শিল্ড দিয়ে রাখছি বাট আবরণ তৈরি করে রাখছি, তুমি তো বাইরে আসো, তুমি ঢুকতে পারবে না। সোজা কথা কি, যে বাইরের যে ইলেকট্রন গুলো আছে ওরা হচ্ছে কি নিউক্লিয়াসের আকর্ষণ থেকে এটা বাধা প্রাপ্ত হয় আর কি, এটা শিল্ডিং প্রভাব আমরা বলি। সো এর কারণে কি হয়, আকর্ষণ কমে যায়, যার ফলে কি সেই ইলেকট্রন গ্রহণ করতে চায় না। সো শিল্ডিং প্রভাব বা শিল্ডিং ইফেক্টটা যেহেতু বাড়তেছে, শিল্ডিং ইফেক্ট বাড়ার কারণে সেই ইলেকট্রন গ্রহণ করতে চায় না বা ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়। তিন নাম্বারটা ব্যাখ্যা করার কিছু নাই, তিন নাম্বারটা সেম জিনিস, যেহেতু ডিস্টেন্স বাড়তেছে, শিল্ডিং বাড়তেছে, তার মানে কি আলটিমেটলি আমার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণটা কিন্তু কমে যায়, ইলেকট্রন অ্যাফিনিটি হ্রাস পাচ্ছে। সো যেহেতু কোনো একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পাচ্ছে, শিল্ডিং ইফেক্ট বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কমে যাচ্ছে, তাই কোনো একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। সম্ভব যতগুলা কোশ্চেন আছে মোটামুটি আমরা সবগুলা কোশ্চেন আমরা আশা করি কভার করে ফেলছি। গ্রাফ থেকে প্রশ্ন হইতে পারে, স্টেটমেন্ট আকারে প্রশ্ন হইতে পারে, তোমাকে জেনারেল যে হচ্ছে যে সংকেত আছে সেই সংকেত দিয়ে প্রশ্ন করতে পারে। সো আই হোপ সব যেভাবে প্রশ্ন দেওয়া হোক না কেন তোমরা ইনশাল্লাহ মানে ভুল করবা না। লেখা হলে বইলো একটু পর্যন্ত প্লিজ। আমার কোয়েশ্চেনটা কিছু লাগবে, একটু দেখানো যাবে? হ্যাঁ, গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কেন কমে যায়, কেন গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে যায় কেন? লিখছো সবাই, ডান? সাফা লিখছো? আমার আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা আরো মানে বোঝানো যায়, ধরো তোমার যত তুমি শিল্ড বাড়াবা বা তুমি স্তর বাড়াবা, তোমার 4p আসবে, 5p আসবে, 6s আসবে, ওটা স্তর বাড়বে। মানে স্তর বাড়া মানে কি শক্তি বাড়া, শক্তি বাড়া মানে কি তোমার ইলেকট্রন ঢুকতে অসুবিধা হওয়া। কেন? কারণ আমরা জানি ইলেকট্রন কি আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, সে মানে উচ্চ শক্তি স্তরে খুব একটা প্রবেশ করতে চায় না। সো যেহেতু স্তর বাড়তেছে, শক্তির মান বাড়তেছে, সে তার মানে কি ইলেকট্রন গুলো সহজে কি ওই অরবিটালে প্রবেশ করতে চায় না, সেটাও কিন্তু একটা কারণ। সো তুমি তোর মধ্যে ব্যাখ্যা করতে পারো, কোনো সমস্যা নাই। সো জাস্ট এই বেসিক কথাবার্তা গুলো যেন থাকে, যে আকার বৃদ্ধি পাচ্ছে, শিল্ডিং ইফেক্ট বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বাড়তেছে, যার কারণে কি যত একটা গ্রুপের উপর থেকে নিচে যাচ্ছ তার তোমার ইলেকট্রন আসক্তি কমে যাচ্ছে। অহনা লিখছো? জি মামা। স্বর্ণই লেখা হইছে? জি মামা। জানিম?
জি মামা। আফসিন তুমি লিখছো? জি মামা। স্বস্তিকা? জি মামা। ওকে, সো আমরা একদম ক্লাসের লাস্ট পর্যায়ে চলে আসছি। বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আশা করি কারো কোনো কোশ্চেন থাকার কথা না, যেহেতু প্রত্যেকটা সেগমেন্টে আমরা আসলে জিজ্ঞাসা করে করে আগাইছি। তাও লাস্ট একবার মানে জিজ্ঞাসা করি যে যা যা করলাম, যা যা পড়লাম, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। সাবা কমপ্লিট, বুঝছো সব কিছু? জি মামা। ওকে, আপনি সব বুঝছো? জি মামা। ওকে, তারপরও দেখবা একবার, যদি কোনো সমস্যা মনে করো, কোনো জায়গায় সমস্যা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবা। অনেক রাত হয়ে গেছে, আজকে ক্লাসটা না বাড়াই, ঠিক আছে? সুযোগ মতো আরেকটা ক্লাস নিয়ে নেবো ইনশাল্লাহ। তোমরা টেনশন করার কিছু নেই, আমি ফ্রি পেরে ক্লাস নিবো। তোমরা জাস্ট তোমাদের রেগুলার পড়াটা মেনটেন করো আর কি, হ্যাঁ? ওকে, কালকে সকালে দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ, অফলাইনে দেখা হবে। সো গ্রাফ বা অন্যান্য জিনিসপত্রগুলোর সাথে নিয়ে আইসো। শুভরাত্রি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই।